ওকে, আমরা তাহলে মূল ক্লাসটা শুরু করে দিই আবার। আমরা যে পর্যন্ত ছিলাম তাহলে আমরা হচ্ছে সাধারণত কেন পড়াশোনা করতে হচ্ছে বা কেন পড়াশোনা করছি সেই কারণগুলো হচ্ছে আমরা একটু এক্সপ্লেন করছিলাম, যে স্কুলে কেন পড়াশোনা করছি, কলেজে থাকতে কেন আমরা একটু পড়াশোনা করতাম, এরপর হচ্ছে ইউনিভার্সিটি থাকতে কেন পড়াশোনা করতাম, সেটা রিজনটা যদি আমরা একটু ভাবি। একেবারে সিম্পলি আপনি ভাবেন যে আপনি কেন পড়াশোনা করতেছেন। খুব সুন্দর একটা উদ্দেশ্য আছে সবারই, আমি জানি, সেটা হচ্ছে যে সাকসেস হতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে সবাইকে বিয়ে করতে হবে, তাই তো? যে সবাই, সরি আমার এখানে মিউট করা ছিল। আচ্ছা, আই থিঙ্ক এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমি তাহলে আরেকবার একটু রিপিট করছি যে আমরা অ্যাকচুয়ালি কেন পড়াশোনা করি, বিশ্ববিদ্যালয় লাইফে এসে আমরা কেন পড়াশোনা করছি। তো এইটার উদ্দেশ্যটা যদি আপনাদের সাথে শেয়ার করি, যে সবাই একটু আমরা খেয়াল করেন কেন পড়াশোনা করতেছি। যে পড়াশোনা করার একটাই উদ্দেশ্য হচ্ছে ঘুরে ফিরে দেখবেন, আপনি নিজেকে একটু ভালো করে প্রশ্ন করেন, যে সেটা হচ্ছে যে আপনার শ্বশুরকে সুখী করতে হবে, ঠিক আছে? বাবা মাকে সুখী করার চেয়েও সবচেয়ে মেইন ইম্পর্টেন্স হচ্ছে শ্বশুরকে সুখী করতে হবে। কারণ যদি আপনি ভালো সিজিপিএ না করেন, ভালো একটা চাকরি না পান, ঠিক আছে, আপনার শ্বশুর তার প্রিন্সেসকে আপনার কাছে দিবে না। যদি এই সবারই এখন যদি সবার মনের মানুষ একটা থাকে, তাহলে সেই মনের মানুষকে অ্যাচিভ করার জন্য সবাই পড়াশোনা করে প্রচুর পরিশ্রম করে, অথবা তা না হলেও নিজেকে সাকসেস করতে হবে, যাতে খুব একটা সবচেয়ে সুন্দর ধনীর ঘরের একজনকে আপনি নিজে কাছে করে নিতে পারেন। এটাই কিন্তু ঘুরে ফিরে আমাদের মূল উদ্দেশ্যটা হয়ে যাচ্ছে, তাই তো? কারণ সবাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখন যখন ইউনিভার্সিটি লাইফে আসলাম তখন আমরা বুঝতে পারলাম যে আমরা নিজের জন্য পড়াশোনা করতেছি, নিজেকে সাকসেসফুল একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য কিন্তু মূলত পড়াশোনা করছি। কিন্তু সেই সাকসেসফুল অপশনটা কী হতে পারে? সাকসেসফুল অপশনটা হচ্ছে আপনার ড্রিম জব। আমাদের সবার একটা ড্রিম জব থাকে, তো সেই ড্রিম জবটা হচ্ছে আপনার সাকসেসফুল অ্যাচিভমেন্ট। তো ড্রিম জবটা পেতে হলে আপনাকে মূলত যেটা করতে হবে, ভালো একটা সিজিপিএ লাগবে। এটা সাধারণত আমরা সবাই পরিশ্রম করে নিই, কিন্তু ভালো সিজিপি অ্যাকচুয়ালি আপনাকে ড্রিম জবটা অ্যাচিভ করতে হেল্প করে না। আপনাকে যে অ্যাচিভ করতে হেল্প করবে সেটা হচ্ছে আপনাকে সেই জবের জন্য ইন্টারভিউ দিতে হবে। যদি ইন্টারভিউ খুব সুন্দর করে ফাটিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার ড্রিম জবটা অ্যাচিভ করতে পারবেন। এখন ইন্টারভিউতে আপনি তখনই নিজের পারফরমেন্স তুলে ধরতে পারবেন বা নিজেকে প্রমাণ করতে সুযোগ হবে যখন আপনি ইন্টারভিউতে সিলেকশন হবে। তো ইন্টারভিউতে সিলেকশন হওয়ার জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার রিজুমি বা সিভি প্রয়োজন। তো তাহলে আমরা একটু খেয়াল করি যে আমাদের ড্রিম জব পাওয়ার জন্য মূলত কী করতে হবে। আমাদের সবাইকে একটা সুন্দর আকর্ষণীয় একটা রিজুমি বা সিভি তৈরি করতে হবে। সেই সিভিটাই আমাকে সাধারণত ইন্টারভিউর জন্য প্রস্তুত করবে বা ইন্টারভিউতে সিলেকশন হতে হেল্প করবে। দেন ইন্টারভিউতে গিয়ে আমি আমার নিজের কারিশমা দেখে আমি সেই আমার ড্রিম জবটাকে অ্যাচিভ করব। তো এইটাই কিন্তু আমাদের মূলত হচ্ছে সিভির উপকারিতা। তার মানে হচ্ছে সিভিটা অ্যাকচুয়ালি আমাকে সাকসেসফুল হওয়ার একটা চাবিকাঠি হিসাবে হেল্প করছে, এবং এই চাবিকাঠিটা সাধারণত হচ্ছে আমাকে প্রকাশ করতেছে, অর্থাৎ কোম্পানি কাজে আমাকে তুলে ধরতেছে। যেহেতু কোম্পানি কাজের শুরুতে আমি নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছি না ইন্টারভিউতে না যাওয়া পর্যন্ত, তাই ইন্টারভিউতে যাওয়ার আগ পর্যন্ত এই সিভিটা কিন্তু আপনার পরিচয় বহন করতেছে। অর্থাৎ এই সিভিটা সাধারণত চেষ্টা করতেছে যে আপনি দেখতে কী রকম, আপনার কী কী গুণাবলী আছে, আপনাকে কেন এই কোম্পানির প্রয়োজন, সাধারণত এই রিজুমির মাধ্যমে কিন্তু সেটা তুলে উঠবে। তো তাহলে আমরা কিন্তু রিজুমি কেন প্রয়োজন সেটা কিছুটা হলো এখন জানতে পারছি। তো এরপর আমরা একটা হচ্ছে গল্পতে ফিরে আসি। আচ্ছা, আমার এখানে একজন ভলেন্টিয়ার লাগবে, ঠিক আছে? কেউ একজন হ্যান্ড রাইজ করেন যে যার নাম ব্যবহার করে আমি একটা গল্প বলতে চাই। তো কার নামটা ব্যবহার করে আমি একটা গল্প বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, কয়েকজন হাত তুলছেন। আচ্ছা, একটা ভাইয়ার নাম নেই, ঠিক আছে? রেদওয়ানুল্লাহ। আচ্ছা, রেদওয়ানুল্লাহ ভাইয়া আগে হ্যান্ড রাইজ করছে, তো ওনার নামটা আমি নিচ্ছি। আচ্ছা, তো রেদওয়ানুল্লাহ ভাই, আপনার শর্ট নেম কি? রেদওয়ান? আমি কি রেদওয়ান বলে ডাকতে পারি, না রেদওয়ানুল্লাহ পুরোটাই আপনার নেম? আচ্ছা, ওকে, ঠিক আছে রেদওয়ান ভাই। আমি তাহলে হচ্ছে আপনার নামকে দিয়ে বা আপনাকে কেন্দ্র করে আমি একটা গল্প বলি, ঠিক আছে? ধরে নিলাম যে রেদওয়ান ভাইয়ের বর্তমান হচ্ছে এই বছর 2024 সালে উনি ওনার অনার্স কমপ্লিট করে ফেলছে। তো উনি ওনার অনার্স কমপ্লিট করার পর উনি হচ্ছে এখন গোলকধাঁধা আছে যে উনি অ্যাকচুয়ালি কী করবে বা কী করা প্রয়োজন। তো উনি যখন এই গোলকধাঁধার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তখন তার বাসা থেকে আন্টি বলল যে বাবা, অনেক পড়াশোনা করছিস, অনেক হয়েছে, আমার বাসায় আর একা একা ভালো লাগতেছে না, তুই এবার একটা বিয়ে করে ফেল, ঠিক আছে? আমার বাসায় একটা আমার বান্ধবীর প্রয়োজন, তুমি একটা বিয়ে করে ফেলো। এটা আপনার মা আপনাকে বারবার প্রেশারাইজ করতেছে বিয়ে করার জন্য। দেন অ্যাগেন আপনি হচ্ছে ভাবছেন যে বিয়ে আমি তখনই করব, আগে নিজেকে প্রমাণ করি। বাপের টাকায় নিজের বউকে খাওয়াবো না, নিজের টাকায় নিজের বউকে খাওয়াবো। এর জন্য আপনি চাচ্ছেন যে আপনি নিজে একটা জব করবেন। তো আপনি চাচ্ছেন যে আপনি নিজে একটা জব করবেন। একই দিকে আপনার বড় বোন ধরুন যে কানাডা থাকে,
তিনি বলতেছে যে রেদন, তোমার তো ভালো সিজিপি আছে, কানাডা অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, তুমি হায়ার স্টাডির জন্য কানাডাতে চলে আসো, আমার কাছে থাকবা, এখানে আমি তোমাকে সকল সাপোর্ট দিব। তো দেখেন তার মা তাকে বলছে যে বিয়ে করার জন্য। রেদন নিজে ভাবছে সে জব করবে, এক্সপিরিয়েন্স নেবে, নিজের পায়ে দাঁড়াবে। তার বোন বলছে যে তুমি হায়ার স্টাডির জন্য কানাডাতে চলে আসো। একই সাথে রেদনের খুব কাছের একজন বন্ধু, ধরলাম এখান থেকে আরেকজন হ্যান্ড রাইজ করছিল, খুব সম্ভবত সিয়াম ভাই হ্যান্ড রাইজ করছিল। তো ধরলাম যে সিয়াম ভাই রেদন ভাইয়ের কাছের খুব একজন বন্ধু, তিনি তাকে বলছে যে রেদন চলো আমরা দুজন মিলে একটা বিজনেস স্টার্ট করি। তো এটা হচ্ছে রেদন ভাইয়ের বন্ধু তাকে এই পরামর্শটা বলল। এবং রেদন ভাই এটাও ভাবলো যে হ্যাঁ ঠিকই তো, যদি আমরা বিজনেস করি কয়েক বছর পর আমাদের বিজনেসটা অনেক বড় একটা বিজনেস হবে, এবং ছোট্ট একটা কোম্পানি থেকে আমরা হয়তো একটা গ্রুপ অফ কোম্পানি বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে পরিণত হতে পারি। আচ্ছা, আমি এই গল্পে কয়েকটা শব্দ বললাম বা কয়েকটা পার্ট আপনাদের বলছি, হয়তো আপনার প্রত্যেকটা পার্ট আলাদা করতে পারেন, বাট আলাদা করে আমি বলবো এবং প্রত্যেকটা আলাদা পার্টের জন্য আপনাদের কাছে একটা করে প্রশ্ন উত্তর করবো এবং সেই প্রশ্নের অ্যান্সার যাব। প্রথমত হচ্ছে আমাদের এই গল্পের শুরুর দিকে আমরা একটু ফোকাস করি যে রেদন ভাইয়ের মা বা আন্টি কি বলছে যে তাকে বিয়ের জন্য প্রেসারাইজ করছে। এখন বিয়ের জন্য সাধারণত রেদন ভাইয়ের কোন ডকুমেন্ট বা কোন কাগজটা অ্যাকচুয়ালি প্রয়োজন হবে, যে কাগজটা তিনি তার মাকে দিবে বা তার মা আন্টি পাত্রীপক্ষকে দেখার জন্য বিভিন্ন জায়গায় দিবে। তো কেউ একটু বলতে পারেন যে আমার এখানে নিচে যে 5টা ডকুমেন্ট লেখা আছে, নাম, বায়োডাটা, সিবি, রিজুমি, প্রোফাইল, পোর্টফোলিও, এর মধ্যে কোন ডকুমেন্ট অ্যাকচুয়ালি বিয়ের জন্য প্রয়োজন হতে পারে? আচ্ছা, কি একজন হ্যান্ড রাইজ করছে? আচ্ছা, তাসনিম ওয়াদিদ, দোলা আপু। হ্যাঁ, দোলা আপু শুনতে পাচ্ছেন? বায়োডা। আচ্ছা, ওকে, ঠিক আছে আপু, আপনি বলছেন বায়োডাটা। আপনার প্রশ্নের উত্তরটা আমি নিলাম, সবার প্রশ্নের উত্তর নিব, এরপর হচ্ছে আমি লাস্ট থেকে সঠিক উত্তরগুলো বলবো। আচ্ছা, তাহলে আমরা প্রথম প্রশ্নের একজনের কাছে একটা উত্তর পেলাম যে বিয়ের জন্য প্রয়োজন বায়োডাটা। আচ্ছা, এখন আমি আমার সেকেন্ড প্রশ্নে চলে আসি যে রিদন ভাই সাধারণত হচ্ছে তিনি তার জবের জন্য চিন্তা ভাবনা করছিলেন যে আপাতত বিয়ে করবো না, এখন একটা অনার্স কমপ্লিট করছে, আপাতত এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য একটা চাকরি প্রয়োজন বা চাকরি করতে চায়। তো তাহলে কেউ একজন বলেন, অবশ্যই দোলাপু বাদে এবং রিদন ভাইয়ের নিয়ে গল্প যেহেতু বলছে তো রিদন ভাই বাদে কেউ একজন বলে যে চাকরি করার জন্য এখানে যে বাকি যে 4টা ডকুমেন্টগুলো আছে এর মধ্যে কোন ডকুমেন্ট অ্যাকচুয়ালি রিদন ভাইয়ের প্রয়োজন হতে পারে? আচ্ছা, কেউ একজন হ্যান্ড রাইজ করেন, ঠিক আছে, আমি তার নামটা জিজ্ঞেস করবো। আচ্ছা, কেউ হ্যান্ড রাইজ করতেছেন না, তাহলে কি আমি জোর করে নাম জিজ্ঞেস করবো নাকি? আচ্ছা, রাফি ভাই হ্যান্ড রাইজ করছেন। হ্যাঁ রাফি ভাই বলেন। সিভি প্রয়োজন, তাহলে আপনি বলতেছেন যে রেদওয়ান ভাইয়ের জবের জন্য একটা সিভি প্রয়োজন হবে, তাই তো? আচ্ছা, আপনি প্রশ্ন উত্তরটাও নিলাম। তাহলে আমাদের হাতে আর 3টা অপশন আছে। তো সেই 3টা অপশনের জন্য আমাদের গল্পের 3টা প্রশ্ন আছে। 3টা প্রশ্ন হচ্ছে এটা যে রেদওয়ান ভাইয়ের বড় বোন তাকে কিন্তু কানাডা হায়ার স্টাডির জন্য বলছিল, বারবার বলছিল যে তুমি হায়ার স্টাডির জন্য কানাডাতে চলে আসো। তো কানাডা বা যে কোনো জায়গায় হায়ার স্টাডির জন্য বাকি যে 3টা ডকুমেন্ট আছে বা আমাদের এই টোটাল যে 5টা ডকুমেন্ট আছে, এই 5টা ডকুমেন্টের মধ্যে কোন ডকুমেন্টটা হায়ার স্টাডির জন্য অ্যাকচুয়ালি প্রয়োজন হবে? কেউ একজন বলেন, ঠিক আছে। সিভি প্রয়োজন হবে। আচ্ছা, এটা কি বলছে আমি একটু নামটা খেয়াল করি নাই। আচ্ছা, মোহাম্মদ বিন সালাম ভাই বলছেন যে সিভি প্রয়োজন হবে হায়ার স্টাডির জন্য, তাই তো? আচ্ছা, এর আগে একজন বলছে যে সিভি প্রয়োজন হবে চাকরির জন্য, আপনি এখন বললেন সিভি প্রয়োজন হবে হায়ার স্টাডির জন্য। ওকে, আমাদের গল্পের বাকি আরও 2টা প্রশ্ন আছে। সেই 2টা প্রশ্ন হচ্ছে রিদওয়ান ভাইয়ের কিন্তু তার বন্ধুর কাছ থেকে পরামর্শ নেওয়ার পর তার কিন্তু বিজনেস করার প্ল্যান উঠছে। তো তার বিজনেস করার জন্য অ্যাকচুয়ালি কোন জিনিসটা বা কোন ডকুমেন্টটা প্রয়োজন হতে পারে? আমাদের যে 5টা ডকুমেন্টের মধ্যে কোন ডকুমেন্টটা তার বিজনেস করার জন্য প্রয়োজন হতে পারে? আচ্ছা, কেউ একজন বলেন, ঠিক আছে, আমরা ভুল বলি বা সঠিক বলি, কেউ একজন বলেন। আচ্ছা, দোলা আপু আবার হাত তুলছেন। হ্যাঁ আপু বলেন। পোর্টফোলিও প্রয়োজন হবে। ওকে, ঠিক আছে আপু। আচ্ছা, তাহলে আমাদের দেখেন যে পোর্টফোলিও কী কারণে প্রয়োজন সেটা তো দোলা আপুর কাছ থেকে আমরা শুনলাম। তো আমি আমার গল্পের লাস্ট প্রশ্নে চলে যাই। আমার লাস্ট প্রশ্ন হচ্ছে যে রেদওয়ান ভাই যখন তার বন্ধুর সাথে পরামর্শ করলো যে গ্রুপ একটা বিজনেস দিবে, বিজনেসটা সামনে অনেক বড় হবে, গ্রুপ অফ কোম্পানিতে পরিণত হবে। তো এখন এই গ্রুপ অফ কোম্পানির জন্য অ্যাকচুয়ালি এই ডকুমেন্টগুলোর মধ্যে কোন ডকুমেন্টটা প্রয়োজন হতে পারে? আমরা এখনও কেউ রিজুমি এবং প্রোফাইল এই 2টা শব্দ এখনও কেউ বলি নাই, ঠিক আছে। তো 5টা ডকুমেন্টের মধ্যে কোন ডকুমেন্টটা গ্রুপ অফ কোম্পানির জন্য প্রয়োজন হতে পারে? আচ্ছা,
এটা আমি নাহলে রেদন ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, ঠিক আছে? রেদন ভাইয়ের কাছ থেকে তো কোনো প্রশ্ন জিজ্ঞেস করলাম না, তার নাম ব্যবহার করে গল্প করতেছি। আচ্ছা, রেদওয়ানুল্লাহ ভাই, আপনার বলেন যে গ্রুপ অফ কোম্পানি, যখন আপনার কোম্পানি বড় হবে তখন নিচের এই 5টা ডকুমেন্টের মধ্যে কোন ডকুমেন্টটা আপনার প্রয়োজন হতে পারে? রিজুমি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে হচ্ছে আমার গল্পর যে 5টা প্রশ্ন, সেই 5টা প্রশ্ন থেকে আপনাদের কাছ থেকে 5টা উত্তর জেনে নিলাম। এইবার আসি, আমি প্রত্যেকটা গল্পেরই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি এবং আপনার মিলায়া দেখেন কার কার প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে। প্রথমত হচ্ছে যে রেদওয়ান ভাইয়ের বিয়ের জন্য মূলত হচ্ছে তার বায়োডাটাটা প্রয়োজন হবে। বিয়ের জন্য কি প্রয়োজন হবে? বায়োডাটা প্রয়োজন হবে। কেন প্রয়োজন হবে? কারণ বায়োডাটাতে সাধারণত হচ্ছে যেই ব্যক্তির বায়োডাটা থাকবে তার সকল ইনফরমেশনগুলো সেখানে উল্লেখ থাকে। কী কী ইনফরমেশন থাকে? তার ব্যক্তিগত ইনফরমেশন থাকে, তার ফ্যামিলিগত ইনফরমেশন থাকে, তার হচ্ছে একাডেমিক ইনফরমেশন থাকে, তার হবিগুলো সেখানে উল্লেখ থাকে, তার হচ্ছে ইন্টারেস্টেড বিষয়গুলো উল্লেখ থাকে, তার জব ডিটেলস, তার জব কোথায় কোথায় জব করতেছে সেটা সেখানে উল্লেখ থাকে। তো এবং তার হচ্ছে কী রকম ইন্টারেস্ট আছে, অর্থাৎ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কে কোথায় কী করতেছে, এই সকল বিষয় কিন্তু সাধারণত বায়োডাটাতে উল্লেখ থাকে। তো এইগুলোর মাধ্যমেই কিন্তু যে কোনো একটা জায়গায় যখন অ্যারেঞ্জ ম্যারেজ হয় তখন কিন্তু এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট হয়। তো তাহলে হচ্ছে বায়োডাটা মূলত কী কারণে ব্যবহার করা হয়? যে বায়োডাটাগুলো হচ্ছে বিয়ের পারপাসে ব্যবহার করা হয়। অনেক সময় দেখবেন যে অনেক ছোটো ছোটো জবে, বিশেষ করে হচ্ছে সিকিউরিটি গার্ডের জবে, অনেকে কিন্তু বায়োডাটা জমা দেয়। তো বায়োডাটা দেখবেন তাদের বায়োডাটাগুলোতে কী থাকে, যে তাদের হচ্ছে ব্যক্তিগত ইনফরমেশন থাকে, তাদের বাড়ি কোথায়, তিনি এর আগে কোন কোম্পানিতে চাকরি করছে, তার পরিবারে আর কে কে আছে, ইনফরমেশনগুলো কিন্তু থাকে। কারণ সিকিউরিটি গার্ডের সেই ইনফরমেশনগুলো কিন্তু ওই বিল্ডিংয়ে বাড়িওয়ালা বা হচ্ছে বিল্ডিংয়ের যারা দায়িত্ব থাকে তাদের কিন্তু প্রয়োজন হয়। তো বায়োডাটার কাজটা কিন্তু আমরা এখন জানতে পারলাম। এরপর আসি যে আমাদের গল্পে রেদন ভাই হচ্ছে চাকরির জন্য একটা স্বপ্ন দেখছিল যে তার একটা এক্সপিরিয়েন্স প্রয়োজন, চাকরি করবে। আচ্ছা, তো চাকরির জন্য অ্যাকচুয়ালি আমাদের যেটা প্রয়োজন হয়, অনেক এখানে হচ্ছে একজন বলছিল যে সিভি প্রয়োজন হয়, ঠিক আছে? বাট চাকরির জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে রিজুমি। আমি আবার বলতেছি যে চাকরির জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন হয় সেটার নাম হচ্ছে রিজুমি। তো রিজুমিতে কী কী থাকে এবং সেটা আমরা একটু পরেই জানবো, যেহেতু আজকে আমাদের মূল টপিক হচ্ছে রিজুমি লেখা। এরপর আসি আমাদের যে আমার গল্পে তৃতীয় প্রশ্ন ছিল যে তিনি কানাডাতে হায়ার স্টাডির জন্য যাবে, তো এটার জন্য তার কোন জিনিসটা প্রয়োজন হবে? তার বোনকে দিবে। তো হায়ার স্টাডির জন্য যেই ডকুমেন্টের প্রয়োজন সেটা হচ্ছে যে সিবি। আমি আবার বলছি যে হায়ার স্টাডির জন্য যে ডকুমেন্টটা প্রয়োজন সেটার নাম হচ্ছে সিবি। তাহলে চাকরির জন্য প্রয়োজন রিজুমি এবং আমার হায়ার স্টাডির জন্য প্রয়োজন কি? সিবি। আচ্ছা, তাহলে দুইটা বিষয় আমরা কনফিউশনটা কিন্তু অলরেডি কিছুটা হলো বুঝতে পারছি, ডিটেলসটা আমরা একটু পরে জানব। এরপর আসি যে আমাদের গল্পে রেদন ভাই তার বন্ধুর সাথে পরামর্শ করে বিজনেসের প্ল্যানও করছিল। তো বিজনেসের জন্য মূলত যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে প্রোফাইল। তো কেন প্রোফাইলের প্রয়োজন হয়? কারণ প্রোফাইলে আপনার কী কী প্রোডাক্ট আছে, আপনি কাদের কাদেরকে সার্ভিস দিচ্ছেন, আপনার এস্টাবলিশ, আপনার কী কী গুণাবলী আছে, আপনার কোথায় কোথায় লাইসেন্স করা আছে, ঠিক আছে? এই সকল বিষয় কিন্তু সাধারণত প্রোফাইলে, কোম্পানি প্রোফাইলে উল্লেখ থাকে। অর্থাৎ 1 থেকে 2 পেজে একটা প্রোফাইল, যে প্রোফাইলে আপনার ছোটো ছোটো অ্যাক্টিভিটিসগুলো সেখানে উল্লেখ থাকবে, যে আমি অমুক অমুক অ্যাসোসিয়েশন বা সমিতির মেম্বার, আমি অমুক জায়গা থেকে ট্রেড লাইসেন্স করছি, আমার ট্রেড লাইসেন্স বা বিনের এই নাম্বারটা আছে, এটা কমপ্লিট, আমি এই সকল প্রোডাক্টের সার্ভিস দিয়ে থাকি, আমার কোম্পানিতে এতগুলো এমপ্লয় আছে, আমার এই টেস্টিমোনিয়াল, কিছু টেস্টিমোনিয়াল উল্লেখ করে দিবে যে আমার অমুক ব্যক্তিত্বরা আমার কোম্পানি সম্পর্কে এই কিছু জিনিসগুলো উল্লেখ করছে। তাহলে আমরা প্রোফাইলে কী কী থাকে সেই বিষয়টা জানলাম। এবং প্রোফাইলটা কোন কাজে ব্যবহার করে? যে কোনো জবে নয়, যে কোনো বিজনেসে, ছোটো ছোটো বিজনেসে যখন হচ্ছে আমরা স্টার্ট করি, অন্য একটা ক্লায়েন্টকে যখন আমাদের নিজেদের সম্পর্কে জানাতে চাই, তখন আমাদের প্রোফাইলটা সাধারণত কী করে? আমাদের কোম্পানি এবং আমাদেরকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে হেল্প করে। সর্বশেষ আছে আমাদের গল্পে সাধারণত লাস্টে দিয়ে কী ছিল? গ্রুপ অফ একটা কোম্পানি হবে। তাহলে আমাদের গল্পের গ্রুপ অফ কোম্পানির জন্য অ্যাকচুয়ালি কী প্রয়োজন হবে? এখানে 5টা অপশনের মধ্যে আমি অলরেডি 4টা অপশন বলে ফেলছি, তার মানে আর একটা অপশন বাকি আছে, সেই অপশনটা হচ্ছে পোর্টফোলিও। তাহলে একটা গ্রুপ অফ কোম্পানির জন্য যেটা লাগবে সেটা হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিওটা বিভিন্নভাবে হতে পারে, সেটা হতে পারে আপনার একটা নিজস্ব ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা কোম্পানির জন্য ছোটো ছোটো আবার আলাদা আলাদা পার্ট থাকবে। গ্রুপ অফ কোম্পানি বলতে কী বুঝি? একটা কোম্পানির আন্ডারে অনেকগুলো ছোটো ছোটো কোম্পানি সিস্টার কনসার্ন হিসাবে আছে, সেটা হচ্ছে গ্রুপ অফ কোম্পানি। কারণ প্রত্যেকটা আলাদা আলাদা কোম্পানির জন্য আলাদা আলাদা কি প্রোফাইল আছে, এবং সবকটা আলাদা আলাদা প্রোফাইল মিলে কি আমাদের একটা পোর্টফোলিও তৈরি হচ্ছে। তো পোর্টফোলিও সাধারণত প্রত্যেকটা কোম্পানির সম্পর্কে সংক্ষিপ্ত আকারে থাকে এবং সেই কোম্পানির প্রজেক্ট, কোম্পানির
প্রোফাইলে যা যা থাকে ইনফরমেশন সেম ইনফরমেশনগুলোই পোর্টফোলিওতেও থাকে। তাহলে আপনার পোর্টফোলিও, প্রোফাইল, রিজুমি, সিভি, বায়োডাটা প্রত্যেকটা সম্পর্কে অ্যাকচুয়ালি ক্লিয়ার হতে পারলাম যে কোনটা কোন পারপাসে ব্যবহার করতে হয় বা কেন প্রয়োজন। আচ্ছা, তো আমাদের আজকের মূল টপিক যেহেতু হচ্ছে রিজুমি রাইটিং, তো আমরা রিজুমি রাইটিংয়ে চলে যাব। আমি আজকে আপনাদের সিভি লেখা শেখাবো না, আমি আপনাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে রিজুমি রাইটিং। আচ্ছা, কেন সিভি লেখা শেখাবো না? কারণ সিভিটা সাধারণত হচ্ছে আপনার হায়ার স্টাডি পারপাসে ব্যবহার করতে হয়। তো হায়ার স্টাডি পারপাসে যেহেতু ব্যবহার করতে হবে, আমি হায়ার স্টাডি পারপাসের জন্য আজকে আপনাদের সেশনটা নিতে আসিনি। এটা হয়তো অন্য একটা দিন যখন সিভি নিয়ে আলোচনা হবে তখন হয়তো বলবো। আমার সিভির উপর আসলে অভিজ্ঞতা খুবই কম, বাট রিজুমি নিয়ে আমি অনেক বছর যাবত কাজ করতেছি। আমি প্রায় 3.5 বছর যাবত রিজুমি নিয়ে কাজ করতেছি। আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের রিজুমি কীভাবে তৈরি করতে হয়, যারা গ্রাজুয়েট আছে বা যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের রিজুমিগুলো কীভাবে তৈরি করতে হয়, কীভাবে কোনো একটা কোম্পানি উপস্থাপন করতে হয়, এগুলো নিয়ে মূলত আমি কাজ করি। তো সাধারণত আমার যে সকল ক্লায়েন্ট আছে তাদের রিজুমিগুলো আমি সবসময় কারোর সাথে শেয়ার করি না, বাট হচ্ছে কিছু কিছু রিজুমি যেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা সম্ভব, সেই রিজুমিগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো রিজুমি আর সিভির মধ্যে আমরা তো এক লাইনের পার্থক্যটা জানলাম, তারপর একটু ডিটেলস আকারে যদি আমি জানতে চাই, তো এই লাইনটা আপনারা চাইলে একটু লিখে রাখতে পারেন। এই জিনিসটা সেটা হচ্ছে যে আমরা সিভি কোন কোন পারপাস ইউজ করি। আমাদের সিভিটা সাধারণত প্রয়োজন হয় যে অন একাডেমিক লেভেল টু অ্যানাদার একাডেমিক লেভেল, অর্থাৎ আপনি যে স্তরে পড়াশোনা করতেছেন তার চেয়ে উচ্চ স্তরে পড়াশোনার জন্য আপনার সিভি প্রয়োজন হবে, এবং সিভিটা সবসময় সাধারণত কি একাডেমিক পারপাসে ব্যবহার করতে হয়। এবং সিভির মূলত টার্গেট কাস্টমার কারা? সিভির টার্গেট কাস্টমার হচ্ছে আপনি যেই ইউনিভার্সিটি যে প্রফেসরের আন্ডারে পিএইচডি করতে চান বা যে প্রফেসরের আন্ডারে আপনি অ্যাসিস্ট্যান্ট হতে চান, সেই প্রফেসর হচ্ছে আপনার কাস্টমার। তাহলে সেই প্রফেসর যদি আপনার রিজুমি আপনার সিভিটা পছন্দ করে তাহলে কিন্তু আপনাকে স্কলারশিপ বলে বা তার সাথে কাজ করার সুযোগটা দেবে। তাহলে আমাদের সিভি মূলত টার্গেট কাস্টমার হচ্ছে আমাদের ইউনিভার্সিটি প্রফেসর। আচ্ছা, এরপর সিভিতে অ্যাকচুয়ালি কী কী বিষয় উল্লেখ থাকে সেটা আমরা জানবো, একটু পরে আমরা জানবো সেই বিষয়টা, এবং আমরা কয়েকটা সিভি স্যাম্পল আপনাদেরকে দেখাবো। তো এরপর আসি আমরা যে রিজুমি, তাহলে রিজুমি অ্যাকচুয়ালি কেন প্রয়োজন? রিজুমি মূলত কাজটা হচ্ছে যে আপনার জব পারপাসে আমরা যে ব্যবহার করি সেটা হচ্ছে রিজুমি, এবং রিজুমি মূলত টার্গেট কাস্টমার হচ্ছে রিক্রুটার। যেহেতু আমি এইচআর ডিপার্টমেন্টে আছি এবং আমি সাধারণত আমার কোম্পানি রিক্রুটমেন্টটা নিয়ে মূলত কাজ করি, তো তাহলে আমি যখন ইন্টারভিউ বোর্ডে বসে তার মানে তখন আমি একজন রিক্রুটার, আমি একজন কোম্পানি পক্ষের লোক। এইচআর মানে পক্ষে সাধারণত বলা হচ্ছে কোম্পানি পক্ষের লোক। সাধারণত জবে একমাত্র মালিক বাদে যারা যারা আছে সবাই কিন্তু একজন এমপ্লয়ি, ঠিক আছে। বাট এইচআর একমাত্র একটা রোল, যে রোলটা হচ্ছে যখন আপনি ইন্টারভিউতে বসবেন তখন আপনার এমপ্লয় থাকবে না, তখন আপনি এমপ্লয়ার হয়ে যাবেন, ঠিক আছে। তার মানে এইচআর রোলটা কিন্তু একটা হিউজ বড় একটা রোল। তো তারা এইচআর সাধারণত কোম্পানির ভালো খারাপ সব কিছুই তারা ভাবে, এবং ভালোর জন্য তারা অনেক সময় অনেক স্ট্রিক্ট ডিসিশন নেয়। তো রিক্রুটারের মূলত হচ্ছে রিজুমি চেক করে এবং ইন্টারভিউ বোর্ডে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে। তাহলে আপনাদের রিজুমি সাধারণত কার কাছে পৌঁছাবে? রিজুমিটা পৌঁছাবে আমাদের রিক্রুটারের কাছে, এবং রিক্রুটার শর্ট লিস্ট করলেই তো কিন্তু আমি ইন্টারভিউ বোর্ডে ডাক পাবো। তো তাহলে আমাদের রিজুমিটাও কেন প্রয়োজন সেটা আমরা জানলাম। এরপর আসি আমরা এখন তাহলে রিজুমি লেখা শুরু করে দেব। তো রিজুমি যদি লিখতে চাই, আমার কথা যদি একটু বেশি ফাস্ট হয়ে যায় একটু কাইন্ডলি একটু কেউ বলবেন, ঠিক আছে? তাহলে আমি একটু আস্তে আস্তে কথা বলবো, কারণ আমাকে হচ্ছে একটু বলে দিছে যে কতক্ষণের মধ্যে ক্লাস টাইমটা, তো সেই অনুযায়ী আমি একটু একটু ফাস্টলি কথা বলতেছি আর কি, ঠিক আছে? আচ্ছা, তো রিজুমি আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। যদি রিজুমি আমরা লেখা শুরু করি, যে কোনো একটা রিজুমি লেখার জন্য আমরা সাধারণত বেসিক যেই টপিকগুলো বা যেই কনসেপ্টগুলোর উপর আমরা ফোকাস করব সেটা হচ্ছে যে একেবারে রিজুমি যখন আমরা কারো রিজুমি যখন আমি হাতে নেই, তো আমি যেটা শুরুতে করি যে রিজুমির উপরের অংশের দিকে তাকাই। এখন রিজুমির উপরের অংশ বা টপ অংশে কি কি থাকে? সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বাম দিকে সাধারণত হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন এবং নাম থাকে, এবং ডান দিকে হচ্ছে যার রিজুমি তার ছবি থাকে, ঠিক আছে। তো তাহলে রিজুমি সবচেয়ে ইম্পর্টেন্ট বা বেসিক টপিকটা হচ্ছে যে একটা রিজুমিতে আপনাকে ছবি ব্যবহার করতে হবে, এবং অবশ্যই সেই ছবিটা হচ্ছে হবে আপনার প্রেজেন্ট ছবি, অর্থাৎ প্রেজেন্ট লুকসের সাথে আপনার মিল আছে এরকম কোনো ছবি ব্যবহার করতে হবে। দেখেছেন যে আপনি যখন আগে যখন আপনার দাড়ি ছিল না, এখন যখন ছবি দিচ্ছেন তখন আপনার বড় গাল ভর্তি দাড়ি আছে, তো ইন্টারভিউ বোর্ড এগুলো তো নাও চিনতে পারে, বা আগে আপনার দাড়ি ছিল এখন দাড়ি নেই, তখন চিনতে পারবে না রিক্রুটার। দ্বিতীয়ত হচ্ছে আগে চশমা পরতেন না এখন চশমা পরেন, বা আগে চুল ছোটো ছিল এখন চুল বড় হয়েছে, বা অন্য কোনো কারণে হচ্ছে আপনাকে এখন চিনতে একটু অসুবিধা হচ্ছে। তো এইরকম যাতে না হয় আমরা সবসময় চেষ্টা করব আপডেট কোনো ছবি ব্যবহার করা। তবে যদি আপনার চেহারা লুকসের পরিবর্তন খুব কম হয় তাহলে সেক্ষেত্রে আপনি কিছুটা পুরান ছবি ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই আপনার চেহারার সাথে ফেসের সাথে যাতে ওই ছবির মিল থাকে। আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করছেন, জি হ্যাঁ বলেন।
আচ্ছা, প্রফেশনাল ছবির ক্ষেত্রে চশমা পরে বা না পরার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, তবে হচ্ছে সাধারণত ছবি তোলার ক্ষেত্রে আমরা চশমা খুলে ছবি তুলতে বলা হয়। ক্যামেরা যারা ছবি তুলে তারা এই কারণে বলে, যখন ছবিটা তোলা হয়, যখন আমি যেহেতু আমি নিজে চশমা ব্যবহার করি, তো চশমা ব্যবহার করলে ছবিগুলোতে সেইগুলো একটা রিফ্লেক্ট হয়। তো যার ফলে দেখা যাচ্ছে চোখের ওই অংশটুকু হচ্ছে ভালো দেখা যায় না, বা একটু অন্য কালার চলে আসে, চশমা একটা রিফ্লেক্ট কালার চলে আসে। তো এটার জন্য ভালো ছবিটা নষ্ট হয়ে যায়। তো এই কারণে ফটোগ্রাফাররা বলে যে ছবি চশমাটা খুলে ব্যবহার করতে। তো চশমাটা থাকা বা না থাকা এটা খুব একটা নেসেসারি না, বাট হচ্ছে চশমা পরা ছবি থাকলে ওটা আপনাকে চিন্তা আর বেশি ক্লিয়ার হলো আর কি, ঠিক আছে। মোহাম্মদ সালাম বিন বিন সালাম, মোহাম্মদ বিন সালাম, জি হ্যাঁ বলেন। হুম। আচ্ছা, হ্যাঁ, ফর্মাল ছবির ক্ষেত্রে অবশ্যই আপনি যখন ছবি তুলবেন, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা কী করি, বিভিন্ন আহ, যেখানে ছবি তোলে স্টুডিওগুলো থাকে সেখানে গিয়ে ছবি তুলি ফর্মাল ছবি। তো তাদেরকে বলবেন যে আপনি যে কালার শার্ট পরবেন, যে ব্যাকগ্রাউন্ডটা ম্যাক্সিমাম সময় বলবেন যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। আপনি যেই কালার ড্রেস পরেন না কেন, সেই কালারটা যাতে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা অপোজিট কোনো কালার হয়, অর্থাৎ ডিপ কোনো কালার হয়। এবং সবচেয়ে ভালো হয় যে সলিড কালার কোনো ড্রেস যদি পরে যান, কোনো শার্ট পরে যান, তাহলে সবচেয়ে ভালো। এবং ফর্মাল ছবি বলতে হচ্ছে আপনার এক কালারের ড্রেস বুঝাই আমরা। দেন হচ্ছে আপনি যদি ফর্মালভাবে ব্লেজার পরে পরেন আরও বেটার হয়, বা যদি না পরেন তাও তো কোনো সমস্যা নেই। তবে টি শার্ট পরে ছবি তুলবেন না, এবং ব্যাকগ্রাউন্ডটা কালার যাতে আপনার টি শার্টের সাথে ম্যাচ না করে ফেলে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আপনি সাদা শার্ট পরে যদি ছবি তুলেন, ঠিক আছে, সাদা শার্ট কিন্তু ফর্মাল শার্ট, বাট ছবি তুলেন ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে গেল, তখন আপনাকে ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে নীল কালার। নীল কালার ব্যাকগ্রাউন্ডটাও স্ট্যান্ডার্ড, তবে হচ্ছে সাদা কালার ব্যাকগ্রাউন্ডটা সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড। তো চেষ্টা করবেন এক কালারের শার্ট পরার, আর হচ্ছে ফর্মালভাবে থাকার। আর মেয়েরা যারা আছেন, ঠিক আছে আপুরা, তো আপনারা যেটা করবেন যে ছবি তোলার ক্ষেত্রে যে ফর্মালি, আপনারা তো যে কোনোভাবেই ফর্মালি থাকতে পারেন, তবে হিজাব পরা যদি কোনো ছবি তুলেন, বা হচ্ছে অন্য কোনোভাবে যেই লোকভাবেই ছবি তুলেন না কেন, যাতে আপনাকে বোঝা যায় এটা স্ট্যান্ডার্ড আর ফর্মাল ছবি, ঠিক আছে। আমি রিজুমের ক্ষেত্রে এমন অনেক ছবি পাই যে অনেক কাছে সেলফি ব্যবহার করে, এবং বিশেষ করে মেয়েদের রিজুমেতে সবচেয়ে যেই সমস্যাটা পাই যে তারা হচ্ছে কোনো একটা পার্কে গিয়ে ছবি তুলছিল, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর একটা ফুল টুল দেওয়া ব্যাকগ্রাউন্ড আছে, সেই ছবিটাই তারা হচ্ছে শর্ট একটু ক্রপ করে দিয়ে দেয়, ঠিক আছে, শাড়ি পরা একটা ছবি দিয়ে দেয়। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি তখন কিন্তু দেখতে একটা ফর্মালি না, কারণ ফর্মাল ব্যাকগ্রাউন্ড ছবি মানে আপনার ব্যাকগ্রাউন্ড হতে হবে এক কালার, এবং আপনার ড্রেস, আপনি গেট আপ, ঠিক আছে, আপনার হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ বা দাঁড়ানোর স্টাইলটা যাতে বোঝা যায় যে আপনি স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানো আছেন। তো এইটা সাধারণত ফর্মাল ছবির ক্ষেত্রে আমাদের স্টাইলটা থাকে। এবং ছবির পাশাপাশি সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা রিজুমের বাম দিকে আমরা এরপর যে বিষয়টা ফোকাস করি সেটা হচ্ছে যে তার কন্ট্যাক্ট ইনফরমেশন। আচ্ছা, আপনাদের এখানে অনেকে হয়তো বিডি জবসের নাম শুনে থাকবেন। তো আমি যখন রিকোয়েস্ট করি, তো বিডি জবস থেকে আমাদের কাছে হিউজ সিবি আসে, বা ডাইরেক্টলি আমাকে ইমেল করা হয়। তো বিডি জবসে আমরা যখন সিবিগুলো চেক করে দিই, অনেকের কাছে এটাও পাই যে সেলফি তুলে ছবি দিচ্ছে, বা ছবির সাথে কোথাও একটা ঘুরতে গেছে সেখানকার রেস্টুরেন্টের ছবি, তারপর হচ্ছে ধরুন যে ঢাকা কোনো একটা পার্কে ঘুরতেছে সেই ছবি দিয়ে রাখছে, ঠিক আছে। মানে পুরা এমন সব ছবি দিছে যার ফলে আমি তাকে ওই ছবি দেখে রিজেক্ট করতে বাধ্য হই। তার গুণাবলী কী আছে, বা তিনি আমার কোম্পানির যোগ্য কিনা, ওই পর্যন্ত আমি তখন আর যাই না। তো এই কারণে ছবিটা সাধারণত খুবই ইম্পর্টেন্ট, আমাদের ছবির দিকে ফোকাস রাখা। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। তো কন্ট্যাক্ট ইনফরমেশন সাধারণত হচ্ছে আমরা যে কোনো রিজুমি যখন লিখবো, আমাদের বাম দিকে শুরুতে হচ্ছে আমরা আমাদের নিজেদের নামটা একটু বড় করে লিখবো টাইটেল হিসেবে। দেন এরপর হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন বসাবো। কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে হচ্ছে শুরুতে আমাদের অ্যাড্রেস, আমাদের অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেস ইউজ করবেন। প্রেজেন্ট অ্যাড্রেস আপনি যে বর্তমান যেখানে আছেন সেই অ্যাড্রেসটা ইউজ করবেন। এরপর হচ্ছে আপনার ইমেল, ঠিক আছে, এবং আপনার মোবাইল নাম্বার। ইমেলটা হতে হবে আপনার স্ট্যান্ডার্ড ইমেল। স্ট্যান্ডার্ড ইমেল বলতে এটাই বোঝাচ্ছি যে আপনার নামের সাথে ইমেলের যাতে মিল থাকে, ঠিক আছে। যেমন রেদানুল্লাহ ভাই, ওনার নামের সাথে যাতে ইমেলটা এরকম থাকে যে রেদওয়ান, তারপর আশেপাশে কোনো একটা সংখ্যা অথবা অন্য কোনো কিছু শব্দ, এরপর @gmail.com, ঠিক আছে। বাট আপনি যদি দেন যে প্রিন্সেস রেদওয়ান, তারপর হচ্ছে যে আয় পাখি বলো তারে, ঠিক আছে, বা হচ্ছে এই যে দুষ্টু কোকিল, এই রকম নামে কোনো ইমেল কখনোই খুলবেন না। এই রকম ইমেলগুলো যদি আপনি ব্যবহার করেন আপনার রিজুমেতে, সেটা কিন্তু প্রফেশনাল না।
তো আমরা নিজেদের নামের সাথে শব্দ ব্যবহার করে একটা প্রফেশনাল ইমেল ব্যবহার করব। তো এখানে যেহেতু সবাই আপনার উপস্থিত আছে এবং সবারই কিন্তু আজ জানি যে আপনাদের সবার একটা নিজস্ব ইমেল আছে এবং ইমেল থাকার কারণে কিন্তু আপনার এই গুগল মিটে জয়েন করতে পারছেন। তো সবাই একটু নিজের ইমেলটা কাইন্ডলি একটু আমাদের চ্যাট বক্সে লিখে দেন, তাহলে আমি দেখি যে আপনাদের কারো ইমেল যদি কোনো সমস্যা থাকে বা একটু নিজেকে ইমেলটা একটু ঠিক করার প্রয়োজন হয় আমি সেক্ষেত্রে বলে দিব। তো সবাই একটু নিজের ইমেলটা একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখতে থাকেন, যে তাহলে আমি বুঝতে পারবো যে কার কার ইমেলটা স্ট্যান্ডার্ড লুকসে আছে। তো ইমেল ব্যবহার করে কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি যেটা দেবেন আপনার মোবাইল নাম্বার, অবশ্যই সবসময় চেষ্টা করবেন যে সিঙ্গেল মোবাইল নাম্বার ব্যবহার করলে ভালো। যদি প্রয়োজন হয় আপনি দুইটা মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন কমা দিয়ে, তবে সিঙ্গেল মোবাইল নাম্বার ব্যবহার করলে সবচেয়ে বেটার, কারণ সিঙ্গেল মোবাইল নাম্বার দিবেন এবং সেই নাম্বারটা সবসময় যাতে অ্যাক্টিভ থাকে এবং সেই নাম্বারটার উপর আপনার যাতে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, টেলিগ্রাম এই জাতীয় যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে যেগুলোর সাথে রেগুলার কন্ট্যাক্ট করা যায় এইগুলো যাতে সেই নাম্বারে ওপেন থাকে। অর্থাৎ আপনি মোবাইল নাম্বার দিয়ে পাশের সংক্ষেপে লিখতে পারেন যে হোয়াটসঅ্যাপ বা ইমো যেটা থাকে সেই সফটওয়্যারগুলোর নামগুলো, অ্যাপসগুলোর নাম লিখে দিতে পারেন। এখন বলতে পারেন যে ভাইয়া বা স্যার যে ইমোটা তো শুনলেই খুব হাসি আসে, ইমো মানে স্বামী বিদেশ, ঠিক আছে, তো টেলিগ্রামটা আমার ভালো লাগে না, হোয়াটসঅ্যাপটা আমি কমফোর্ট ফিল করি না, এগুলো কেন দেওয়ার প্রয়োজন বলতেছে? তার কারণটা হচ্ছে এখন 2024 সাল, অফিসের ম্যাক্সিমাম মানুষ খুবই স্মার্ট এবং হচ্ছে খুবই কিপটা। যত আমরা সামনের দিকে স্মার্ট হচ্ছি তত কিপটা আমি করা শুরু করতেছি। যে অফিসে ধরুন যে আমি কি করলাম, যে আমার কোনো একজনকে জুনিয়রকে বলে দিলাম যে আপনি এই রিজুমের ওনাকে কল দিয়ে বলে দেন যে আগামীকাল কি ইন্টারভিউতে আসতে, অথবা আপনি সিলেকশন হয়েছেন এটা বলে দেন। এখন আমার সেই যাকে যে কলিগকে আমি কাজ দায়িত্বটা দিলাম তিনি কি করলেন, নিজের মোবাইলে ব্যালেন্সটা সেভ করার জন্য তিনি হোয়াটসঅ্যাপে নক করলেন। কারণ আপনার যদি সেই নাম্বার হোয়াটসঅ্যাপ না থাকে আপনার সাথে তো কন্ট্যাক্ট করতে পারবে না। তিনি দেখলেন যে আপনার নাম্বার হোয়াটসঅ্যাপ নাই, তিনি কী করলো, তিনি আর আপনাকে কল দিল না। অথবা অনেক সময় আমরা এই কারণে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে চেক করি যে হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা সবাই ইমেজ ব্যবহার করি, তাই না? অনেকে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে স্ট্যান্ডার্ড ইমেজ দেই না। আমরা কি করি, হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা প্রোফাইলে যে কোনো হচ্ছে কার্টুনের ইমেজ দেই, ফুলের ইমেজ দিই, অর্থাৎ যে কোনো নিজেদের ছবি বাদে অন্য যে কোনো ছবি দিই, অথবা নিজেদের ছবি দিল একটু এমনভাবে ছবি দিই যেটা আমার ফেস ক্লিয়ার বোঝা যায় না, মানে বাঁকা তারাভাবে একটা ড্যাশিং স্টাইলের ছবি দিই। তখন হচ্ছে কিন্তু ওই ছবিগুলোর মাধ্যমে কিন্তু আপনাকে সাধারণত জাজ করা হয় যে আপনার মেন্টালিটা কীরকম বা আপনার রুচিবোধ কীরকম। তো এই কারণে সাধারণত হোয়াটসঅ্যাপ আমরা সবসময় ফর্মাল একটা স্ট্যান্ডার্ড ছবি ব্যবহার করার চেষ্টা করব, যেই ছবিটা আমাদের দেখতে বা আমাদের ফেসটা অ্যাকচুয়ালি ক্লিয়ার বোঝা যায়। তো এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপে ইম্পর্টেন্ট। দেন হোয়াটসঅ্যাপ অনেক সময় ডকুমেন্ট শেয়ার করতে হয়, তো এই কারণে হোয়াটসঅ্যাপ আমরা ইউজ করব। এবং আমাদের সবারই কিন্তু আমি জানি যে ফেসবুক আইডি আছে, তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে এখানে যে নামটা ব্যবহার করবেন আপনাদের যে রিজুমিতে যে নাম দেবেন সেই নামে, অর্থাৎ আপনার ফুল নেমের উপর যাতে আপনাদের ফেসবুক আইডিটা থাকে। কারণ অনেক সময় আমরা কী করি যে কাউকে রিকোয়েস্ট করার আগে তাকে আমরা বিভিন্ন জায়গা থেকে সার্চ করে দেখি, আমরা লিঙ্কডিনের থেকে তাকে সার্চ করে চেক করে দেখি তার লিঙ্কডিন আইডি কীরকম, আমরা গুগল থেকে তাকে সার্চ করে দেখি, ফেসবুক থেকে সার্চ করে দেখি। এখন ফেসবুকে ঢুকে দেখলাম তিনি উল্টাপাল্টা গানের ভিডিও পোস্ট করছে, শেয়ার করছে, উল্টাপাল্টা কমেন্ট করে, ঠিক আছে। তার ইমেলে ফেসবুকে দেখলাম যে খুবই ব্যাকডেটেড বা অকওয়ার্ড টাইপের কিছু পোস্ট করা, যেটা আমার দেখে খুবই খারাপ লাগলো, ঠিক আছে। তখন আমি রিক্রুটার হিসেবে বলবো যে একে যদি আমার কোম্পানিতে নেই এরকম উল্টাপাল্টা পোস্ট করবে, কোম্পানির মান ইজ্জত সে ডুবাই ফেলবে, তো তাকে আমি নিব না। তো রিক্রুটার কিন্তু সাধারণত আপনার ফেসবুকের মাধ্যমেও কিন্তু আপনাকে জাজ করা করছে এবং আপনার হোয়াটসঅ্যাপের ছবির মাধ্যমে তারা জাজ করছে। তো এই কারণে আমরা সাধারণত যারা ফেসবুক ব্যবহার করি, ফেসবুক ইউজার আছে, ফেসবুকটা সাধারণত এই কারণে তৈরি করেছে যে আমাদের রেগুলার লাইফ স্টাইলটা সেখানে শেয়ার করা, আমরা রেগুলার লাইফ স্টাইল সেখানে শেয়ার করব। বাট আমরা ফেসবুকে কখনোই দেশের বিরুদ্ধে বা ধর্মবিরোধী অথবা এমন কোনো কিছু শেয়ার করব না যেটা আশেপাশে মানুষের জন্য বা আমি যেই প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকি সেই প্ল্যাটফর্মের ক্ষতি হয়, ঠিক আছে। এখন আপনি অনেক সময় আমরা বিভিন্ন গানের ভিডিও শেয়ার করি, বিভিন্ন নাটক শেয়ার করি, তো এমন কোনো গান শেয়ার করবো না, এমন কোনো গানের ভিডিও বা এমন কোনো নাটকের দৃশ্য বা এমন কোনো ভিডিও শেয়ার করবো না, এমন কোনো পোস্ট শেয়ার করবো না যেটা অন্য কেউ দেখলে বিব্রত হয়। তো এই সকল ক্ষেত্রে আমাদেরকে একটু সেফভাবে চলতে হবে। আমরা অনেকে ফেসবুকে কিন্তু যখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাই, আড্ডা দিতে যাই, হ্যাং আউট করি, সেগুলো ছবি দিই। রেস্টুরেন্টে আপনি যান বন্ধু বান্ধবদের সাথে, সেগুলো ছবি দেন, বাট যখন আপনি ফেসবুকে খাবারের ছবিগুলো দেন তখন অনেকে আমরা এটা ভাবি এ মনে হয় রেস্টুরেন্টে কখনো যায়নি, এ মনে হয় আজকে ফার্স্ট টাইম রেস্টুরেন্টে গেছে, এই কারণে ছবি দিয়ে একটা শো অফ করতেছে। তো আমরা সবসময় নিজেদেরকে শো অফ করার চেষ্টা করবো, এটা আমাদের খারাপ জিনিস না, অবশ্যই ভালো একটা জিনিস। আপনি রেস্টুরেন্ট গেছেন, চেক ইন দিতে পারেন,
কিন্তু সেটা এমন কোনোভাবেই করে না যেটাকে আপনি নিজেকে শো অফ করতে চান, কিন্তু মানুষ সেটাকে উল্টা আপনাকে আরও ছোট করে ফেলতেছে। তো এই সকল জায়গার ক্ষেত্রে নিজেদেরকে অবশ্যই সচেতন রাখতে হবে। তাহলে কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা কী কী দিব? আমরা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনে নিজেদের অ্যাড্রেস, অবশ্যই ফুল অ্যাড্রেস দিতে হবে, বাসার ফ্ল্যাট নাম্বার সহ। দ্বিতীয়ত হচ্ছে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ইমেল, এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন ওখানে আপনার হচ্ছে লিঙ্কডইন আইডিটা দিয়ে দিবেন, ঠিক আছে? এবং আপনার নামের সাথে মিল করে প্রত্যেকটা লিঙ্কডইন আইডি, নিজের নাম, ফেসবুক আইডি এগুলো যাতে সব সেম নামে থাকে এটা চেষ্টা করবেন। তো লিঙ্কডইন আইডির শুধুমাত্র ইউআরএলটা দিয়ে দিবেন ছোটো আকারে। তো এটা হচ্ছে সাধারণত কন্ট্যাক্ট ইনফরমেশন। তো সাধারণত আমরা যখন একটা রিজুমি দেখি, তো রিজুমি কারোর ভালো লাগলে দ্রুত তার সাথে কন্ট্যাক্ট করতে পারি, কারণ কন্ট্যাক্ট ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট। দেন আসি ফরম্যাট। তো আমরা ফরম্যাট নিয়ে আলোচনা করবো, আমরা কিছু ফরম্যাট দেখাবো এবং ফরম্যাটের সাথে একটা জিনিসের খুব পার্থক্য আছে সেটা আমরা জানবো। আমার এই স্লাইডে দেখেন 3টা টপিক লিখছি, ডিজাইন, কন্টেন্ট, ফরম্যাট। তো অ্যাকচুয়ালি এই জিনিস 3টা জিনিস কি, আমরা অনেক সময় 3টা জিনিসকে সেম জিনিস ভাবি, অ্যাকচুয়ালি 3টা টপিক আলাদা। কেন বললাম? যে আমরা যখন কোনো রিজুমি দেখি, সেই রিজুমিটা অনেক সময় দেখতে খুব কালারফুল হয়, ঠিক আছে? অনেকের রিজুমি দেখতে খুব খ্যাত হয়, অনেকের রিজুমি দেখতে ভালো লাগে না, ঠিক আছে? তো রিজুমি আমরা যে জিনিসটা দেখে অ্যাকচুয়ালি সুন্দর লাগে বা মনে ভালো লাগে সেটা হচ্ছে ডিজাইন, ঠিক আছে? তো যে কোনো, যেমন আজকে আমাদের এই প্রোগ্রামটা শুরুর আগে কোনো একজন ডিজাইনার একটা কিন্তু ডিজাইন করছে পোস্টার, তো এইটা একটা কি ডিজাইন। একইভাবে রিজুমে কিন্তু ডিজাইন করতে হয়। তো আমরা সময় ভাবি যে যার ডিজাইন যত বেশি সুন্দর, যার ডিজাইন যত বেশি কালারফুল, রিক্রুটার হয়তো তার সিভিটাকে তার তো বেশি প্রায়োরিটি দিবে। অ্যাকচুয়ালি এই জিনিসটা টোটালি রং, ঠিক আছে? আমরা কখনও কারো রিজুমি কতটা সুন্দর করলো, কতটা সুন্দর আঁকাআঁকি করলো, কত বেশি কালার দিল, কত বেশি ফন্ট ব্যবহার করলো, এগুলো খেয়াল করি না। আমরা কোনটা খেয়াল করি সেটা এখনই জানতে পারবেন। আমরা যে বিষয়টা খেয়াল করি সেটা হচ্ছে তার রিজুমির কন্টেন্ট। আমরা কোনটা বেশি খেয়াল করি? তার রিজুমির কন্টেন্টের উপর বেশি আমরা ফোকাস দিই। অর্থাৎ আপনার রিজুমি একেবারে সিম্পল হোক, বাট সেই সিম্পল রিজুমির মধ্যে আপনার কন্টেন্ট আছে কিনা, আপনার ইনফরমেশন আছে কিনা, এইটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য দেখার। এবং এই কন্টেন্টগুলো আমরা তখনই বসাতে পারবো যদি আমাদের রিজুমির ফরম্যাটটা ঠিক থাকে। ফরম্যাট বলতে কী বোঝাচ্ছে? যে প্রত্যেকটা রিজুমিতে প্রত্যেকটা ইনফরমেশন আমি বসানোর জন্য আমার একটা টপিক লাগবে, তাই না? যেমন পার্সোনাল ইনফরমেশন, এটা কি? এটা আমার একটা টপিক। এই পার্সোনাল ইনফরমেশন আমি কী কী বিষয় বসাবো সেটা হচ্ছে আমার কন্টেন্ট। তো আমার একাডেমিক কোয়ালিফিকেশন, এটা হচ্ছে আমাদের একটা টপিক। এই একাডেমিক কোয়ালিফিকেশন আমি কী কী ইনফরমেশন লিখবো, কোথায় কোথায় পড়ছি, এই পড়াশোনাগুলো, আমার সিজিপি, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট। অর্থাৎ আমাদের রিজুমে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট। এবং এক একজনের রিজুমি দেখতে এক রকম থাকে, এক একজনের রিজুমে এক একটা ইনফরমেশন থাকে, এক একটা টপিক থাকে। এই টপিকগুলো যেটার ভিতরে থাকে সেটাকে বলা হচ্ছে ফরম্যাট। তো ওভারঅল সব কিছু মিলে যদি আমরা একটু ভাবি যে রিজুমি সব কিছুকে আমরা সাধারণত অনেকে মনে করি সেম, যে ডিজাইন, কন্টেন্ট, ফরম্যাট তিনটাকে আমরা সেম মনে করি, বাট তিনটা অ্যাকচুয়ালি টোটালি আলাদা জিনিস। এবং রিজুমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে তার কন্টেন্ট। আচ্ছা, তো কী কী কন্টেন্টে কী কী টপিক রাখতে হবে সেটা আমরা জানবো এবং আমরা কিছু স্যাম্পল দেখব। তো তার আগে আমরা একটু জানি যে আমি ধরুন আমার একটা রিজুমি লেখা শেষ, ঠিক আছে? আমার রিজুমি প্রত্যেকটা টপিক ইনফরমেশন আমার টাইপ করা শেষ। এখন আসি আমার কাজটা কি। আপনার সকল ইনফরমেশন বা টপিক কন্টেন্ট লেখা কমপ্লিট করার পর, অর্থাৎ আপনার টাইপিংয়ের কাজ কমপ্লিট করার পর, আপনি এখন যেটা করবে সেটা হচ্ছে আপনার রিজুমির পেজ সেট আপ করে নিতে হবে। আমরা সাধারণত যে কোনো জায়গায় রিজুমি যখন জমা দিই অবশ্যই হার্ড কপি জমা দিই। হার্ড কপি জমা দেওয়ার ক্ষেত্রে আমরা A4 পেপার ইউজ করি, কিন্তু বাইরের কান্ট্রিতে রিজুমির জন্য আলাদা একটা নির্দিষ্ট পেপার সাইজ থাকে এবং পেপারটা খুব ভালো, মানে একটু মোটা একটু পেপার হয়। সেই পেপারগুলো একটু লেজার প্রিন্ট জাতীয় প্রিন্ট দেয়। তো বাংলাদেশে সাধারণত রিজুমির জন্য আলাদা কোনো স্পেশাল পেপার নেই। বাইরের যে কোনো কান্ট্রিতে যাবেন, বাইরের যে কোনো দেশে যাবেন, তখন সেখানে কিন্তু আপনি গেলেই দেখবেন যে রিজুমি পেপার পাওয়া যায়, অর্থাৎ সিভি পেপার বা রিজুমি পেপার নামে এক ধরনের পেপার পাওয়া যায়, যেটা বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবল না। হয়তো পাওয়া যেতে পারে, বাট আমি এখন খুঁজে পাইনি। তো তাহলে আমরা সেক্ষেত্রে A4 পেপার ইউজ করতে পারি। A4 আমাদের পেপার সাইজটা হবে A4। এবং আমরা রিজুমি লেখার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমরা একটা লেন্থ, আমাদের রিজুমির লেন্থটা আমরা ঠিক রাখবো, অ্যালাইনমেন্ট ঠিক রাখবো, ঠিক আছে? আপনারা সবসময় হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট অথবা হচ্ছে যে লেফট অ্যালাইনমেন্ট ধরে কাজ করব। এবং আমাদের রিজুমিতে সবসময় স্ট্যান্ডার্ড কিছু ফন্ট ব্যবহার করব। তো ফন্টটা হচ্ছে আমি কয়েকটা ফন্ট লিখে দিই বা আপনাদেরকে নামটা শেয়ার করি। আমি এখানে লিখি যে আমাদের কিছু স্ট্যান্ডার্ড ফন্ট আছে বা কিছু ভালো ফন্ট আছে, যে ফন্টগুলো আমরা সাধারণত স্ট্যান্ডার্ড বুঝাই, ঠিক আছে? একটা হচ্ছে ক্যালিব্রি,
দেন হচ্ছে ইম্প্যাক্ট, তারপর হচ্ছে অ্যারিয়াল, তারপর হচ্ছে টাইমস নিউ রোমান, এরপর হচ্ছে আপনার পপিন্স, তারপর হচ্ছে মনসিরাত, গৌতম আছে, ঠিক আছে। তো এইরকম অনেক ফন্ট আছে যেগুলো স্ট্যান্ডার্ড। এখন সব কটা ফন্টে হয়তো নাম আপনার মনে নাও থাকতে পারে, তাই না? তো তাহলে আপনি কি করতে পারেন, কীভাবে বুঝেন যে কোনগুলো স্ট্যান্ডার্ড? আপনি এখানেই দেখেন উপর আমাদের যে ফন্ট অপশন আছে, যখন হচ্ছে এমএস ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টে রিজিউম তৈরি করেন, এই ফন্ট অপশনে আসলে আপনার কাছে যে ফন্টটা দেখতে একবার সিম্পল মনে হবে সেটা স্ট্যান্ডার্ড। অ্যারিয়াল ফন্ট স্ট্যান্ডার্ড, আমি অ্যারিয়ালের নাম লিখি নাই। তারপর এইটা একটা আছে বনসিরাত, বানসিরাত, এটা একটা স্ট্যান্ডার্ড ফন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে দেখেন যে আমাদের এখানে যে ফন্টগুলো খুবই সিম্পল ফন্ট, সেগুলো কিন্তু সাধারণত স্ট্যান্ডার্ড। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে টাইমস নিউ রোমানটা ইউজ করি, ঠিক আছে। তারপর হচ্ছে করবেল আছে। তো এই ফন্টগুলো হচ্ছে সাধারণত খুব স্ট্যান্ডার্ড ফন্ট, ঠিক আছে। তো আমরা একটা লিখতে পারি যেটা, তো এই ফন্টগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি, এগুলো সবকটা স্ট্যান্ডার্ড ফন্ট। আচ্ছা, এরপর হচ্ছে ধরুন আপনার লেখা শেষ, পেজ সেট আপ করা শেষ, অ্যালাইনমেন্ট কমপ্লিট, সিভিটা তো আপনাকে সেভ করতে হবে। তো আমরা যেটা করি, সেভ করার সময় একটা ভুল করি, দেন হচ্ছে যখন কাউকে সিভি পাঠাই তখন একটা ভুল করি। আচ্ছা, তো কী ভুল করি, যে আমি সেভ করার সময় সাধারণত যে কোনো ডকুমেন্ট যখন এমএস ওয়ার্ড দিয়ে সেভ করা হয়, তখন সেটা হচ্ছে আমরা সেভ এজ আকারে সেভ করে, ডকুমেন্ট আকারে সেভ করি, মানে ওয়ার্ড ফাইল সেভ করি। তো ভুল যেটা করি, অনেক সময় আমরা যখন ক্লায়েন্টকে বিভিন্ন জায়গায় ইমেল করি বা হচ্ছে কোনো জায়গায় রিকোয়েস্টে আমি সিভি জমা দিই, রিজুমি জমা দিই, সেখানে যখন আমি ইমেল করি, আমি মনের ভুলে ওয়ার্ড ফাইলটা জমা দিয়ে দিই বা ইমেল করে দিই। তো ওয়ার্ড ফাইল যখন ইমেল করবেন তখন কি ভুলটা হয়, তখন যেটা হয় সেটা হচ্ছে যে ওইটা যাকে দিচ্ছেন তার কম্পিউটার হয়তো ওই ফোনটা নাও থাকতে পারে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে যেতে পারে, অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যেতে পারে, এলোমেলো হতে পারে। অথবা যে কোম্পানি পাঠাচ্ছেন সেই কোম্পানি রিক্রুটার হয়তো আপনার পূর্ব পরিচিত এবং আপনার শত্রু, তার নিয়ে আপনার সফলতা দেখে জেলাস ফিল করে, আপনাকে পছন্দ করে না, তিনি কিন্তু আপনার ইনফরমেশন কেটে দিতে পারে বা নষ্ট করতে পারে। তো এই কারণে আমরা কখনোই যাকে বা যেখানে আমরা রিজুমি অথবা সিভি পাঠাই না কেন, সেখানে কখনোই আমরা কি ওয়ার্ড ফাইল দেবো না। আমরা তাহলে কোন ফাইল দেবো, আমরা যেটা দেবো সেটা হচ্ছে পিডিএফ ফাইল। তাহলে আমরা যে কোনো ফাইল যখন সেভ করব তখন দুইটা আকারে ফরম্যাটে সেভ করব, একটা হচ্ছে ওয়ার্ড আকারে, একটা হচ্ছে পিডিএফ। ওয়ার্ড আকারে এই কারণে সেভ করব যাতে পরবর্তীতে আমি আপডেট করে নিতে পারি, পিডিএফ আকারে এই কারণে সেভ করব যাতে আমি এই ফাইলটা অন্য কারোর সাথে শেয়ার করতে পারি। আচ্ছা, তাহলে কোন দুটো ফরম্যাটে সেভ করব সেটা আমরা জানলাম। কিন্তু এই ক্ষেত্রে আরেকটা মানুষ অনেক আমরা ভুল করি, সেটা হচ্ছে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কী করি, রিজুমেটা ইমেলে দিই, তো ইমেলে দিতে পিডিএফটা সেভ করতে হবে। এখন পিডিএফ সেভ করতে গিয়ে অনেকে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে সেভ এই যে আমরা সেই ডকুমেন্টটার নাম ঠিকমতো দিই না। আমরা লিখি যে রিজুমি, রিজুমি 1, রিজুমি 2, ফাইনাল রিজুমি, আপডেট রিজুমি, রিজুমি 20 তারিখ জুলাই, এরকম আমরা নাম দিই। তো এভাবে নাম দিলে কোম্পানি তো বুঝতে পারে না এটা কার রেজুমি, কোন পোস্টের জন্য আবেদন করছেন। তো আমরা যেটা করব, আমরা যে কোনো সময় নাম সেভ করার সময় আমরা যেটা করব যে ওই রিজুমির জন্য আমি যেমন এখানে দেখাই, যেমন এইখানে ওনার রিজুমির নামটা দিচ্ছে রিজুমি অফ হাসিবুল হোসেন, তার মানে ওনার নামের রিজুমি বোঝা যাচ্ছে। এটা হচ্ছে রিজুমি অফ সুমাইয়া আরজু, এটা হচ্ছে উপরে দিকে খেয়াল করুন রিজুমি অফ কভার লেটার উইথ কভার লেটার লিখছি অফ হচ্ছে অদিতি শাহ পিউ, এটা হচ্ছে রিজুমি অফ আরিফ হোসেন রাজন। তার মানে আমাদের ডকুমেন্টটা যখন সেভ করবো তখন ডকুমেন্টের উপরে শুরুতে কী রাখবো, আমরা রিজুমি অফ দিয়ে আমাদের নিজের নামটা উল্লেখ করে দিব, ঠিক আছে। এরপর যদি আমাদের কোনো হায়ার লেভেলে কোনো ডিগ্রি থাকে, হতে পারে কোনো পিএইচডি ডিগ্রি, যে রিজুমি অফ ডক্টর আরিফ হোসেন রাজন, এটা আমি সংক্ষেপে আপনাদের উদাহরণ হিসেবে ব্যবহার করলাম। তো এরকম আমাদের নামের সাথে কোনো স্পেশাল ডিগ্রি থাকলে, নামের সাথে কোনো স্পেশাল ট্যাগলাইন থাকলে, কোনো ওয়ার্ড থাকলে তখন সেটা আমরা ইউজ করব, ঠিক আছে। সাধারণত অনার্স কমপ্লিট করার আগে কেউ কিন্তু আমরা কখনো নিজেদের যে সাবজেক্টে পড়াশোনা করি না কেন সেই সাবজেক্টের ট্যাগলাইনটা ইউজ করতে পারি না। তো যখন আমরা সেই সাবজেক্টের পড়াশোনা শেষ হয় তখন কিন্তু আমরা সেই সাবজেক্টের উপর আমাদের ট্যাগলাইনটা ইউজ করতে পারি। তাহলে আমরা এতটুকু অনেকে আমরা দেখবেন যে অনেক বন্ধু বান্ধব ডাক্তারি নিয়ে পড়াশোনা করতেছে, কিন্তু তার চাইলে কিন্তু নিজেকে ডক্টর বলে প্রমাণ বলতে পারে না, কারণ যতক্ষণ না তার ডক্টরি সার্টিফিকেটটা তার হাতে পাচ্ছে। তো এই কারণে আমরা নিজের নামের উপর করতে পারি। দেন হচ্ছে যদি আমাদের যখন রিজুমিটা দিব সাথে কভার লেটারটা থাকে, তাহলে আমি এবার লিখতে পারি রিজুমি উইথ কভার লেটার অফ অদিতি সাহা পিউ, ঠিক আছে। এবার আমরা হচ্ছে রিজুমির সেভ করার সময় এইভাবে ব্যবহার করতে পারি।
তাহলে আমরা ফাইল সেভ করা ফরম্যাটগুলো জানলাম, আমরা রিজুমের অ্যালাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট আমরা জানলাম, আর রিজুমে ফন্টগুলো আমরা ব্যবহার করবো কীভাবে সেটাও জানলাম, এবং রিজুমে সাধারণত 2 পেজে করার চেষ্টা করব। আন্ডার গ্রাজুয়েট বা ফ্রেশারদের জন্য রিজুমেগুলো 2 পেজের হয় স্ট্যান্ডার্ড। যাদের 15 বছর এক্সপিরিয়েন্স, 20 বছর এক্সপিরিয়েন্স, তাদের রিজুমের পেজ সংখ্যা কখনো লিমিটেশন থাকে না। তাদের রিজুমের ক্ষেত্রে 3 পেজ 4 পেজ তারা চাইলে বাড়ায় নিতে পারে। বাট যাদের অল্প এক্সপিরিয়েন্স, যারা ফ্রেশার, তাদের রিজুমে অবশ্যই 2 পেজের, 1 পেজও না 2 পেজে করার চেষ্টা করবেন। রিজুমে সাধারণত 2 ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গেল পেজের রিজুমে, একটা হচ্ছে ডাবল পেজ রিজুমে। তবে ডাবল পেজের রিজুমেটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, ঠিক আছে, এবং ডাবল পেজের রিজুমেতে আপনি চাইলে অনেক ইনফরমেশন অ্যাড করতে পারবেন। সিঙ্গেল পেজের রিজুমেতে আপনার অনেক ইনফরমেশন কিন্তু কিছুটা মিসিং থাকতে পারে। আচ্ছা, তো এখানে আমি একটা রিজুমের উপরে কন্টেন্টটা দেখানোর চেষ্টা করছি, যদি এখানে ভুল আছে কন্টেন্ট, আমি মানে এটা ভুল রিজুমি, বাট এটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে রিজুমির এখানে আমরা কি করব, যে ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা দেওয়ার চেষ্টা করব, আর হচ্ছে নিজেদের নাম লিখবো, কন্ট্যাক্ট ইনফরমেশনে এই যে অ্যাড্রেস, সেল নাম্বার, ইমেল, এভাবে হচ্ছে আমরা ব্যবহার করব। তো এই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো পর আমরা সাধারণত যেটা লিখি রিজুমে সেটা হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ, ঠিক আছে, অথবা কি প্রফেশনসি, এই দুইটা জিনিসের যে কোনো একটা জিনিস লিখি। তো ক্যারিয়ার অবজেক্টিভটা কি? ক্যারিয়ার অবজেক্টিভটা হচ্ছে যে আমি আমার ক্যারিয়ারের উদ্দেশ্যটা কোম্পানিকে জানাতে হবে। আমি এই কোম্পানিতে কেন চাকরি করতে চাই সেটা সংক্ষিপ্ত আকারে আমার উদ্দেশ্যটা জানাতে হবে, যে আমি এই কোম্পানিতে কেন চাকরি করতে চাই। আপনি চান যে গ্রামীণ ফোনে চাকরি করতে, বা যেহেতু এখানে সব ম্যাক্সিমাম হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন, আপনি চান যে বাংলাদেশের সবচেয়ে বড় একটা ফুড কোম্পানিতে চাকরি করতে। ধরুন যে আপনি আড়ংয়ে চাকরি করতে চান, বা স্কোয়ারে ফুড ডিপার্টমেন্টে চাকরি করতে চান, বড় একটা কোম্পানিতে চাকরি করতে চান, তো এটা আপনার একটা ড্রিম জব। তো এখন তাদেরকে উপস্থাপন করতে হবে কেন আপনার এই কোম্পানিতে আপনি জয়েন হতে চান। আপনি যদি বলেন যে এটা বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি, এখানে জয়েন হলে আমি স্যালারি ভালো পাবো, এভাবে বললে কিন্তু তারা নিজেরা হতাশ হবে এবং আপনাকে রিজেক্ট করে দিতে পারে। তো ওখানে আপনার রিজুমিতে এমনভাবে উল্লেখ করবেন যাতে বুঝে যে আপনার উদ্দেশ্য, কোম্পানির উদ্দেশ্য, দুইজনের বোথ উদ্দেশ্য সিমিলার হওয়ার কারণে আপনি এই কোম্পানিতে জয়েন হতে আগ্রহী। এবং ক্যারিয়ার অবজেক্টিভ কখনোই বলবেন না যে আমার গ্রাজুয়েশন শেষ, আমি একটা চাকরি খুঁজছি, ঠিক আছে, আমি নিজেকে প্রমাণ করতে চাই। এই যে প্রমাণ করতে চাই, চাকরি খুঁজছে, এই জাতীয় ওয়ার্ড কখনোই হচ্ছে আপনার ক্যারিয়ার অবজেক্টিভে ব্যবহার করবেন না। কারণ যদি আপনি করেন যে আপনি খুঁজছেন, তার মধ্যে রিক্রুটার ভাববে এরকম যে আপনি এখন খুঁজেই যাচ্ছেন, তাহলে আপনি এত বছর কি করছেন, ঠিক আছে। আবার যদি বলেন যে আপনি নিজেকে প্রমাণ করতে চাই, আপনি এখনও নিজেকে প্রমাণ করতে পারেন নাই, ঠিক আছে, আপনার নিজের উপর কনফিডেন্স নাই, তাহলে আপনাকে আর আমরা কী সুযোগ দিব। আপনি যদি সুযোগ দিয়ে পরে যদি প্রমাণ না করতে পারেন তাহলে কোম্পানির লস। তো আমাদের তাহলে খুব সাবধানভাবে কিছু ওয়ার্ড ইউজ করতে হবে, যে ওয়ার্ডগুলো আমাকে সুন্দর উপস্থাপন করে এবং কোম্পানির সাথে আমার কাজটা সুন্দরভাবে অ্যালাইন হয়ে যায়। আমি বলতে পারি যে আমি খুবই দায়িত্ববান একজন মানুষ, আমি খুবই কর্মঠ, আমি আমার ক্যারিয়ারে এই পজিশনে যেতে চাই যে পজিশনটার সাথে আপনাদের কাজের খুব মিল আছে, এবং আমি যদি এই পজিশন যাই আমি আমার নিজের দায়িত্ব খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবো এবং কোম্পানির জন্য ভালো কিছু উপহার দিতে পারবো। এইভাবে হচ্ছে খুব স্মুথলি বলতে হবে। তো সাধারণত ক্যারিয়ার অবজেক্টিভ অনেক সময় কী করি যে অন্যেরটা কপি মারা দিয়ে দিই, কিন্তু কপি মারা যাবে না। এবং প্রতিটা কোম্পানি, প্রতিটা জবের জন্য যখন আপনি রিজিউমি জমা দেবেন, প্রতিবার রিজিউমিটা আপডেট করবেন। কারণ আপনি যখন প্রাণ কোম্পানিতে চাকরির জন্য আবেদন করবেন তখন আপনার ক্যারিয়ার অবজেক্টিভ একরকম হবে, আপনি যখন অন্য পজিশনে অন্য কোম্পানিতে আবেদন করবেন তখন আপনার পজিশন আরেক রকম। সিম্পল একটা উদাহরণ দিই, আমার পড়াশোনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে কেমিস্ট্রির উপর, যেহেতু সবাই এখানে সায়েন্সের সাবজেক্ট স্টুডেন্ট, এবং ফুড নিউট্রিশন আপনারা সবাই কিন্তু সায়েন্স কেমিস্ট্রি কোর্স করছেন, তো কেমিস্ট্রি ইন্টার পর্যন্ত করছেন, তার মানে কেমিস্ট্রি কাজটা খুব ভালো করে জানে। তো আমি বর্তমানে জব করতেছি আইটি সেক্টরে, এবং বর্তমানে হচ্ছে আমি এইচআর রোলে আছি। তার মানে আমি আমার একাডেমিক সাবজেক্টের সাথে কোনোভাবেই বর্তমান রিলেটেড না। তাহলে এখন যদি আমি লিখি যে আমি কেমিস্ট্রি নিয়ে খুব ভালো কিছু করতে চাই, কেমিস্ট্রির এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগাবো, তাহলে কি আমার আইটি কোম্পানি শুনবে যে কেমিস্ট্রির এক্সপিরিয়েন্স আইটি কোম্পানি কোন কাজে লাগবে, তাই না? তাহলে হচ্ছে আইটির যে স্কিলগুলো আছে, যে স্কিলগুলো আমার কোম্পানির জন্য ইম্পর্টেন্ট, সেইগুলো আমি উল্লেখ করতে হবে। আমি এখানে একটা 3টা উদাহরণ লিখছি। একটা হচ্ছে যে আপনি চান ইংলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে, ইংলিশ টিচার হিসেবে, তাহলে আপনি সেখানে আপনার টপিকটা লিখে দিবেন। আপনি কোন পজিশনে কেন আবেদন করতেছেন, সেখানে পৌঁছালে কী করতে হবে সেটা উল্লেখ করে দিতে হবে। তো এবং সবসময় ক্যারিয়ার অবজেক্টিভটা সাধারণত যেটা কমন রাখতে পারেন যে টু ওয়ার্ক ইন দ্য, এই অংশটুকু কমন রাখতে পারেন। দেন কোন সেক্টরে
আবেদন করতেছেন, কোন সেক্টরে আবেদন রাখতে চাচ্ছেন, কোন ইন্ডাস্ট্রিতে কীভাবে আবেদন রাখতে চাচ্ছেন সংক্ষিপ্ত আকারে বলবেন। যে উনি বলছে যে এডুকেশন সেক্টরে আবেদন রাখতে চাই পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ইংলিশ ডিপার্টমেন্টের মাধ্যমে, এবং আমি আমার রেসপন্সিবিলিটিগুলো আরও সুন্দরলি ইনক্রিজিং করতে পারবো, এই বিষয়টা আমি করতেছি। তখন আমার নিজের উপর আত্মবিশ্বাস আছে, সেটা আমি ওনাকে বুঝাইলাম, কনফিডেন্স সহকারে বললাম। তো অ্যাকচুয়ালি এভাবে বলতে হবে। তো অনেকে হচ্ছে আমরা সাধারণত ক্যারিয়ার অবজেক্টিভগুলো বর্তমানে লিখতে একটু দ্বিধাবোধ করি। তো এটার জন্য যেটা করতে পারেন যে আপনারা চাইলে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। চ্যাট জিপিটি ব্যবহার করে কিন্তু খুব সুন্দরভাবে ক্যারিয়ার অবজেক্টিভগুলো তৈরি করা যায়, তো সেটার সাহায্য নিতে পারেন। এরপর আসি, আমরা যে কোনো টপিক যখন লিখি না কেন, এটা শুধুমাত্র আমাদের সিভি বা রিজিউমের ক্ষেত্রে না, আপনার যে কোনো অফিসিয়াল কাজই করেন না কেন সবসময় একটা মেথড ইউজ করুন, সেটা হচ্ছে লিফো মেথড। তো লিফো মেথড হচ্ছে লাস্ট ইন ফার্স্টের, অর্থাৎ সবসময় লাস্টেরটা কী হবে, আগে আসবে, এরপরেরটা ধাপন্যয় পরেরগুলো আসবে। তো এটা উদাহরণ এভাবে দিতে পারি যে আমরা অনেকগুলো কন্টেন্ট লিখি, অনেকগুলো টপিক লিখি। তো যখন আমাদের রিজিউমিতে অনেকগুলো টপিক বা কন্টেন্ট লিখি, সেই কন্টেন্টে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যখন লিখবো, এখন সর্বশেষ একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার অনার্স বা বিএসসি, এরপর হচ্ছে এইচএসসি, তারপর হচ্ছে এসএসসি। তাহলে আমাদের এই একাডেমিক ব্যাকগ্রাউন্ডগুলো আমরা ধাপান্নয় লিখবো, সর্বশেষ কোনটা আমার লাস্টে যেটা, যদি মাস্টার্স হয়ে থাকে মাস্টার্স, পিএইচডি হলে পিএইচডি, এসএসসি হলে এসএসসি, এভাবে ধাপান্নয় আমাদের লিখতে হবে। দেন একাডেমিক ব্যাকগ্রাউন্ডের রিজাল্ট, সিজিপি, এগুলো আমরা উল্লেখ করে দিব। তো এটা আমরা অনেকে আরেকটা বিষয় যেটা করি যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড কোয়ালিফিকেশনটা আমরা টেবিল আকারে লিখি, কিন্তু কোনো রিজুমিতে ইমেল ব্যবহার করাটা সবচেয়ে বড় ভুল। আমরা রিজুমিতে কখনো রিজুমিতে টেবিল ব্যবহার করাটা সবচেয়ে বড় ভুল। তো রিজুমিতে কখনো টেবিল ব্যবহার করবেন না, ঘর কেটে টেবিল করবেন না। এখানে সবাই, যেহেতু আমার আশেপাশের যে তাহলে সবাই কিন্তু আপনার এসএসসি এইচএসসিতে ইংলিশ সেকেন্ড পেপারে বা ফার্স্ট পেপারে রিজুমি লিখছেন, রিজুমি রাইটিংয়ের উপর 10 মার্ক একটা প্রশ্ন আসতো, তো তখন কিন্তু আমরা টেবিল করে একাডেমিক কোয়ালিফিকেশনগুলো লিখতাম। তো ওইটা কিন্তু সবচেয়ে বড় ভুল। একাডেমিক কোয়ালিফিকেশন বলেন বা যাই বলেন না কেন, কখনো টেবিল করে লেখা যাবে না, টেবিল ছাড়া লিখতে হবে, নর্মালি প্যারাগ্রাফ যেভাবে লিখি। এবং আমরা সাধারণত হচ্ছে রিজুমিগুলো ম্যানুয়ালি চেক করি, মানে নিজেরা পড়ে পড়ে চেক করি। বড় বড় কোম্পানিগুলো বা বাইরের দেশে যে কোম্পানিগুলো থাকে বা বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিগুলো বর্তমানে রিজুমিগুলো কখনো ওদের কাছে অনেক এমপ্লয় প্রয়োজন হবে, রিজুমি অনেক আসে, ঠিক আছে। মনে করো আমার সামনে কোম্পানিতে ধরুন আমি হচ্ছে গ্রামীণ ফোন কোম্পানিতে 20 জনকে নিয়োগ দেবো, সিদ্ধান্ত নিচ্ছে এইচআর ডিপার্টমেন্টকে, এখন সিভি পড়ছে হচ্ছে 1000 থেকে আমরা শর্ট লিস্ট করে ইন্টারভিউতে ডাকবো হচ্ছে 50 জন। এখন 1000 থেকে 50 জনকে ডাকা শর্ট লিস্ট করতে গেলে হিউজ টাইম লাগবে। তো তখন সেক্ষেত্রে কী করে কোম্পানিগুলো, যে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে। একটা সফটওয়্যার হচ্ছে এটিএস সফটওয়্যার, ঠিক আছে। আমি একটু আপনাদের সার্চ দিয়ে দেখাই, এটিএস এর ফুল মিনিংটা আপনি এখান থেকে পাবেন, বা এটিএস সফটওয়্যারটা এখানে ছবি আসবে কিনা আমি জানি না গুগলে। তো এটিএস সফটওয়্যারটা মূলত কাজ হচ্ছে যে অটোমেটিকলি আপনার সিভিটাকে চেক করে দিবে। এখন ওই সফটওয়্যারটা যেহেতু এর মাধ্যমে সিভি চেক করে, তো সিভিতে তারা কিছু ক্ষেত্রে যদি টেবিল থাকে তো ওই সফটওয়্যারটা সেই টেবিলটা পড়তে পারে না। তারপর হচ্ছে যদি ইমোজি ব্যবহার করি আমরা, ঠিক আছে, তখন আমরা সেই সফটওয়্যারটা পড়তে পারি না, তখন হচ্ছে ওইগুলো কিন্তু রিজুমিগুলো তারা হচ্ছে রিজেক্ট করে দেয়। আচ্ছা, তো এখানে দেখেন এই যে অনেকগুলো স্ক্রিনশট দেওয়া আছে যে এটিএস সফটওয়্যারের মাধ্যমে এই যে কতটুকু আপনার রিজুমি কতটুকু এটিএস ফ্রেন্ডলি, 90% না 95% আপনার রিজুমি কতটুকু স্ট্রং, এটা সাধারণত এটিএস সফটওয়্যারের মাধ্যমে চাইলে চেক করা যায়। বিভিন্ন এটিএস সফটওয়্যার আছে, এগুলোর যদি লিঙ্কটা আপনাদেরকে দেখাই, যে অল অপশনে আসলে গুগল থেকে এটিএস ফ্রেন্ডলি টেমপ্লেট, এখান থেকে বিভিন্ন টেমপ্লেট পাবেন, ঠিক আছে। আপনার রিজুমি টেমপ্লেটগুলো এখান থেকে চাইলে ইউজ করতে পারেন, যদিও টেমপ্লেট ইউজ করাটা ঠিক না, নিজের ইউজ করা তৈরি করাই ভালো। আচ্ছা, এখানে জিমেল লগ ইন করতে বলতেছে, হাউ টু ক্রিয়েট এটিএস রিজুমি, বা এই যে রিজুমি কেউ এটিএস ফ্রেন্ডলি করা যায়, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এটিএস হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যার কী করে অটোমেটিকলি সিভি চেক করে। তো ওখানে কিছু কিছু কমান্ড থাকে, কিছু কিছু কিওয়ার্ড থাকে, যে কিওয়ার্ডগুলো যদি ওই যে বললাম যে খুঁজছি, ফেইলিয়ার, ঠিক আছে, সার্চিং, ফেইলিয়ার, তো এরকম কিছু কিওয়ার্ড আছে যেগুলো হচ্ছে সেই সফটওয়্যারগুলো কেটে ফেলে, বা সফটওয়্যার মনে করে যে এইগুলোর কারণে এই রিজুমিটা কী হয়েছে, দুর্বল, বা রিজুমির গুণগুলো নাই। আচ্ছা, 9টা 14 বাজে, আমরা আর 10 থেকে 15টা মিনিট টাইম নিব, ঠিক আছে। তারপরে আমাদের এর মধ্যে শেষ হয়ে যাবে, অনেকক্ষণ হয়ে গেছে আপনারা আমাদের বক বক শুনতেছেন, ঠিক আছে। অনেকে হয়তো বোরিং ফিল করতেছেন, বাট তাও আমি দেখতেছি প্রায় 30 জনের মতো, ঠিক আছে, আপনারা এখানে উপস্থিত আছেন। তো এটা এখন পর্যন্ত স্টে করছেন আমার সাথে,
তো সবাইকে ধন্যবাদ আমাকে কোঅপারেট করার জন্য, এবং আমার থেকে আশা করি আপনারা যে ইনফরমেশনগুলো পাচ্ছেন এগুলোর মাধ্যমে আপনাদের রিজিউমিটাকে আর খুব সুন্দরলি স্মুথলি সাজাতে পারবেন। আচ্ছা, তো আমরা লিফত মেথড সম্পর্কে জানলাম। এরপর হচ্ছে আমাদের রিজিউমিতে আমরা কিছু পার্সোনাল ডিটেলস দিব। তো এখানে অনেকগুলো ডিটেলস দেওয়া আছে, বাট সবগুলো ডিটেলস কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট না বা দেওয়ার প্রয়োজন নাই। প্রথমত হচ্ছে আমরা রিজিউমিতে আমাদের নিজের নাম যেহেতু শুরুতে একবার ব্যবহার করব, তো আমাদের দ্বিতীয়ত নিচের ক্ষেত্রে লেখার প্রয়োজন নেই। এটা আমরা অনেকে ভুল করে পার্সোনাল ইনফরমেশন আমরা আরেকবার নিজেদের নাম লিখি। একটা জিনিস মনে রাখবেন, রিজিউমিতে আপনি যে বিষয় লেখেন না কেন সব কিছু ইনফরমেশন একবার শেয়ার করবেন। যেই ওয়ার্ডটি ব্যবহার করেন না কেন সেই ওয়ার্ডটা আপনি একবার রিজিউমিতে ব্যবহার করবেন, ঠিক আছে? কখনো কোনো ওয়ার্ড ডাবল বা তিনবার ব্যবহার করবেন না। সর্বোচ্চ ডাবল ব্যবহার করতে পারেন, বাট তিনবার বা অধিক ব্যবহার করলে সেক্ষেত্রে আপনার দুর্বলতা কিন্তু তুলে উঠতেছে রিক্রুটারের কাছে। রিক্রুটার বুঝতে পারছে যে আপনি নিজেকে নতুন কোনো ওয়ার্ডে নতুন কোনো মাধ্যমে ফুটিয়ে তুলতে পারতেছেন না। তো এই কারণে পার্সোনাল ইনফরমেশনের নাম লেখার প্রয়োজন না, যেটা হচ্ছে আপনারা শুরুতে লিখবেন ফাদার্স নেম, মাদার্স নেম, এটা রাখতে পারেন, না রাখলেও সমস্যা নেই, বাট রাখতে পারেন, ঠিক আছে, পার্সোনাল ইনফরমেশনের মধ্যে। তো এরপর হচ্ছে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস। রিজিউমিতে যেহেতু শুরুতে আমরা প্রেজেন্ট অ্যাড্রেসটা লিখতেছি, তাহলে পার্সোনাল ইনফরমেশনের মধ্যে এখন আপনারা এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার ভিলেজ, পোস্ট অফিস, এগুলো ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন। দেখা গেছে রিক্রুটার আপনার এলাকার মানুষ হতে পারে, তার বাড়ি আপনার বাড়ি সেম হতে পারে। তো তখন রিক্রুটার কিন্তু নিজের এলাকার মানুষজনকে পারলে একটু বেশি কি সুযোগ সুবিধা দেয় বা একটু একটু বেশি প্রায়োরিটি দিতে দেওয়ার চেষ্টা করে। তো পার্সোনাল পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। বাই দ্য ওয়ে আমি একটু শেয়ার করি, আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল, এবং আপনার যেহেতু সবাই পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো আমার গ্রামের বাড়ি হচ্ছে বাকেরগঞ্জ। তো পটুয়াখালী খুব কাছে নিকটবর্তী। তো আমার জেলা পার হয়ে কিন্তু আপনার সাধারণত যারা ঢাকা থেকে অত অন্য কোনো জেলাতে গাড়ি থেকে হচ্ছে পটুয়াখালী যান, আমার জেলা পার হয়ে কিন্তু আপনারা হচ্ছে আপনাদের বিশ্ববিদ্যালয় যান। আচ্ছা, এখানে পটুয়াখালীর অথবা হচ্ছে বরিশালের কেউ মানে স্থানীয় পার্মানেন্ট এমন কেউ আছেন? তো কতজন দেখতে চাই যে বরিশালের বাসিন্দা যারা হচ্ছে বরিশালে পটুয়াখালী বিজ্ঞান প্রশ্ন করতে? আচ্ছা, দুজনকে তিনজন চারজন। আচ্ছা, তার মানে বরিশাল বিভাগের স্টুডেন্টরা মনে হয় পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের উপর একটু বেশি ফোকাস করতেছে, এবং নিজেদের এলাকার বিশ্ববিদ্যালয়ে তারা একটু পড়াশোনা করে নিজেদের এলাকায় থাকার চেষ্টা করতেছে। আচ্ছা, 7জনকে পাইলাম আমাদের এই হোয়াটসঅ্যাপের মধ্যে যারা দের হোম ডিস্ট্রিক্ট বরিশাল। আচ্ছা, আপনাদের হোম ডিস্ট্রিক্ট কার কার কোন জেলা, ঠিক আছে? সবাই তো বরিশাল ডিভিশনে বুঝলাম, আর কার কোন জেলা বা কোন থানা একটু মেসেজ করে লেখেন, ঠিক আছে? দেখি আমার বাকেরগঞ্জ জেলার কেউ আছেন কিনা বা বাকেরগঞ্জ থানার কেউ আছেন কিনা, ঠিক আছে? আচ্ছা, পটুয়াখালী, খুলনা, খুলনা খুব কাছে, ভোলা, পিরোজপুর। আচ্ছা, খুলনা তো বরিশাল বিভাগ না, খুলনা তো আলাদা একটা বিভাগই, ঠিক আছে? চাঁদপুর আলাদা একটা বিভাগ, জেলা। বাকেরগঞ্জ, আচ্ছা, জুবায়ের মাহমুদ বাকেরগঞ্জ, আমার এলাকার মানুষ পেয়ে গেলাম একজন। আচ্ছা, তো আমার ফেসবুক আইডিটা আমাদের ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? কেউ যদি চান পরবর্তী আমার সাথে কন্ট্যাক্ট করতে বা আমার সাথে অ্যাড থাকতে, তো অ্যাড হতে পারেন, এবং যে কোনো সময় যে কোনো ইনফরমেশন জানার জন্য অল টাইম আমাকে নক করতে পারেন, আমি আপনাদের সাথে থাকবো। এবং ইয়তদের নিয়ে, বা যেহেতু আমি নিজেও ইয়ত, ঠিক আছে, তো ইয়তদের নিয়ে কাজ করতে ভালো লাগে। এবং এই যে যারা প্ল্যাটফর্মগুলো, অর্গানাইজেশনগুলো যারা হচ্ছে কাজ করে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য নিজেদেরকে চেষ্টা করে, এদের সাথে অ্যাকচুয়ালি থাকতে আমার খুব ভালো লাগে। এবং আমার কাছে অনেক সময় অনেক অপরচুনিটি আছে, তো অনেক কিছু অপরচুনিটি হতে পারে আপনাদের জন্য ইম্পর্টেন্ট বা আপনাদের কাজেও লাগতে পারে। তো চাইলে আমার সাথে অ্যাড হতে পারেন। ফেসবুক আইডিটা কিছুক্ষণ পর আমাদের এই ওয়ার্কশপ শেষের দিকে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পর আপনারা হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের ডেট অফ বার্থটা একটু উল্লেখ করে দিবেন। আচ্ছা, আমি একটু আপনাদের কাছে 1 মিনিট টাইম চেয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের ডেট অফ বার্থটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এটা দিব অবশ্যই। সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ দেওয়া আছে, এনআইডি যেটা দেওয়া আছে সেটা অবশ্যই উল্লেখ করে দিবেন। রিলিজিয়নটা রাখতে পারেন, ঠিক আছে, না রাখলে সমস্যা নেই, বাট রিলিজিয়নটা দিতে পারেন, এটা দেওয়াটা খারাপ না, ঠিক আছে? অনেক সময় আমরা রিলিজিয়নটা বুঝতে পারি না যে নামের মাধ্যমে, তো রিলিজিয়নটা দিয়ে দিবেন, বাট জেন্ডারটা উল্লেখ করে দেওয়ার প্রয়োজন নাই। আমরা রিজিউমিতে যখন ছবি দেখি তখন বুঝতে পারি যে আপনি ছেলে না মেয়ে, ঠিক আছে? এখানে অবশ্যই ম্যাক্সিমাম কোম্পানি সাধারণত ট্রান্সজেন্ডার অ্যালাউ করে, বা ট্রান্সজেন্ডাররা এরকম ক্ষেত্রে ছবি দিয়ে বা করে না যে
ছবি দেওয়া ছেলে, ঠিক আছে, বাট মনে মনে সে একজন মেয়ে, এরকম কেউ তো আর এখানে দিবে না। তো এই কারণে জেন্ডারটা উল্লেখ করার প্রয়োজন নেই, সাধারণত আমরা ছবি দেখেই বুঝতে পারি যে কে কোন জেন্ডারে আছে। ম্যাটেরিয়াল মেরিটাল স্ট্যাটাস এটা অবশ্যই উল্লেখ করে দিবে। মেরিটাল স্ট্যাটাস অবশ্যই আনমেরিড অথবা ম্যারিড এই দুইটা শব্দ উল্লেখ করবেন। অনেকে আমরা সিঙ্গেল শব্দটা উল্লেখ করি, কিন্তু সিঙ্গেল আর আনমেরিড দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, এটা আমরা অনেকে বুঝি না। তো পার্থক্যটা অ্যাকচুয়ালি কি, আমাদের দেশে সবই সমান। পার্থক্যটা হচ্ছে বাইরের কান্ট্রিতে ওরা যে পার্থক্য করে, যে ইউরোপ কান্ট্রিগুলোতে বিশেষ করে, যে তারা সিঙ্গেল এবং আনমেরিড দুইটাকে এভাবে জাস্টিফাই করে যে বাইরের কান্ট্রিতে কিন্তু সাধারণত হচ্ছে লিভ টুগেদার বলে একটা ওয়ার্ড আছে, আপনার অনেকে হচ্ছে এই শব্দের সাথে পরিচিত বা শুনছে, যে অনেকে আছে যে লিভ টুগেদার করতেছে, ঠিক আছে, তাদের নিজস্ব একটা ফ্যামিলি আছে, লিভ টুগেদার করতেছে, বাট কেউ কিন্তু ম্যারিড না, মানে অফিসিয়ালভাবে তার বিবাহ সম্পন্ন হয়নি। তো তারা যেহেতু নিজেদেরকে একসাথে থাকতেছে এবং নিজেদেরকে হাজব্যান্ড ওয়াইফ ভাবে উপস্থাপন করতেছে বা অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড উপস্থাপন করতেছে, তখন সাধারণত তখন তারা কী করে, নিজেদেরকে বুঝায় আনম্যারিড, ঠিক আছে, তখন তারা নিজেদেরকে আনম্যারিড ভাবে বুঝায় যে তিনি লিভ টুগেদার করতেছে বাট ম্যারিড না। এটা হচ্ছে ইউরোপ কান্ট্রিতে এই জিনিসটা ওয়ার্ডটা এভাবে ইউজ করে। এবং তার সিঙ্গেল শব্দটা এটা দিয়ে বোঝায় যে আপনার এখন বিয়ে হয়নি বা আপনি লিভ টুগেদার করতেছেন না। তো তারা সিঙ্গেল শব্দটা ওই মাধ্যমগুলো হিসেবে ব্যবহার করে। তো বাট বাংলাদেশে যেহেতু লিভ টুগেদার ওয়ার্ড এগুলো একদমই নাই, বা এটা আমাদের সম্ভব না খুব একটা, ঠিক আছে, বা এটা আমরা সাপোর্ট করি না। এবং তো সেই হিসাবে আমরা হচ্ছে এই সিঙ্গেল বা আনমেরিড যেটাই লেখি না কেন আমাদের এক্ষেত্রে কোনো সমস্যা নেই, বাট হচ্ছে আমরা সবসময় আনমেরিড শব্দটা ইউজ করবো, যেহেতু এটা আমাদের সবসময় সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানুষ আনমেরিড শব্দটা ইউজ করে। তো আনমেরিড শব্দটা বাংলাদেশের জবের ক্ষেত্রে ব্যবহার করাটা কারেক্ট। এবং ন্যাশনালিটি এইটা উল্লেখ করা দরকার নেই, আমরা জানি সবাই জন্মসূত্রে বাংলাদেশি, কেউ যদি ভাই বোন অন্য কোনো কান্ট্রির হয়ে থাকে সেক্ষেত্রে সে তার ন্যাশনালিটি উল্লেখ করে দিতে পারে। যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করছেন এটা ধরে নিলাম, এটা আপনাকে উল্লেখ করার প্রয়োজন নেই। ব্লাড গ্রুপটাও ইম্পর্টেন্ট না, বাট ব্লাড গ্রুপটা চাইলে দিতে পারেন, যদি আপনার রিজিউমেতে জায়গায় স্পেস থাকে তখন সেক্ষেত্রে ব্লাড গ্রুপ দিতে পারেন। হাইট ওয়েট একদমই দরকার নেই, কারণ চাকরিতে আপনার হাইট ওয়েট, আপনার শ্যামলা না কালো না সুন্দর এটা দেখে চাকরি দিবে না, আপনার যোগ্যতা দেখে চাকরি দিবে, তো ওইগুলোর প্রয়োজন নেই। তবে কিছু কিছু চাকরির ক্ষেত্রে উল্লেখ করে দেয় আপনার হাইট ওয়েট, ঠিক আছে, গায়ের গড়ন কীরকম হবে, বিশেষ করে সেলস রিলেটেড যারা পার্ট টাইম জব করার সময় উল্লেখ করে দেয় পাসপোর্ট 6 ইঞ্চি লাগবে সেলসের ক্ষেত্রে ছেলেদের, মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি লাগবে, একটু হেলদি বেশি হেলদি হওয়া যাবে না, ঠিক আছে, এরকম বলে দেয়। তো ওইগুলো যেগুলো উল্লেখ করে দেয় সেই জব পজিশনগুলোতে তখন হচ্ছে হাইট ওয়েট উল্লেখ লিখতে পারেন, বাট নর্মালি হাইট ওয়েট উল্লেখ করার প্রয়োজন, কারণ আমাকে দেখতে খুবই চিকন চাকন একটা মানুষ, খুব ছোটোখাটো একটা মানুষ, এখন আমি আমার পজিশনের সাথে অনেক সময় যায় না, প্লাস অনেক সময় আমাকে এরকম বলে যে আপনি এই বয়সে বা আপনার এইরকম দেখলে মনে হয় না যে আপনি এই পজিশনে আছেন, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি গায়ের গঠন দেখে তো সবসময় সব কিছু জাজ করা যায় না, ঠিক আছে। তো এই কারণে হাইট ওয়েট এগুলো অ্যাকচুয়ালি আমাদের ইম্পর্টেন্ট না, বাট এই জন্য এগুলো উল্লেখ করার প্রয়োজন নেই। তো পার্সোনাল ইনফরমেশন কী কী জিনিস থাকা প্রয়োজন সেটা আমরা অলরেডি জানলাম। আমরা একেবারে রিজুমের শেষের দিকে আসছি, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স এবং রেফারেন্সের ক্ষেত্রে। তো সবসময় রিজুমেতে এক্সপিরিয়েন্সগুলো উল্লেখ করবেন, এবং এক্সপিরিয়েন্স অবশ্যই যে এক্সপিরিয়েন্সটা দিবেন কোন কোম্পানির চাকরি করছেন সে কোম্পানির ডিটেলস নাম সহ কোন মাস থেকে কোন মাস ছিলেন বা তারিখ উল্লেখ করতে পারলে স্পেসিফিক সবচেয়ে বেশি বেটার হয়। কোম্পানিটা কোন জায়গায় আছে, ঢাকা বা বাংলাদেশে কোন জায়গায় আছে, কোম্পানি কী নিয়ে কাজ করে সংক্ষিপ্ত আকারে একটা বিবরণ দিলেন, কোম্পানিতে আপনি কী কী কাজ করছেন, কী কী ভূমিকা পালন করছেন, আপনার ভূমিকাগুলো কী কী, আপনি কোম্পানিকে কী কী দিচ্ছেন, কোন কোন কাজে হেল্প করছেন। আমি যদি বলি যে বর্তমানে আমি ইউএলএবি কী কী কাজে হেল্প করছি বা আমার কী কী এক্সপিরিয়েন্স, আমি বর্তমানে ইউএলএবি আমি জয়েন করার পর এখন পর্যন্ত আমি প্রায় 12টা কোম্পানির সাথে আমি এমইউ সাইন করছি, এটা আমার অ্যাচিভমেন্ট, কোম্পানিকে আমি এই কাজে দিছি। দ্বিতীয়ত হচ্ছে আমি এখন পর্যন্ত প্রায় 50+ এমপ্লয়িকে আমি আমার কোম্পানিতে মানে ইউএলএবি কোম্পানিতে জবে ভ্যাকেন্সিগুলোতে আমি কী করছি তাদের রিক্রুট করছি, তো এটা আমার কাজ, এই কাজে হেল্প করছি। তো এরকম বিভিন্ন কাজে আমি হেল্প করছি, এই ইভেন্ট করছি, ওই প্রোগ্রামে হেল্প করছি, ওই প্রোগ্রামে দায়িত্বে ছিলাম, এগুলো কিন্তু আমার অ্যাচিভমেন্ট, এগুলো আমার কিন্তু এক্সপিরিয়েন্স। তো এই এক্সপিরিয়েন্সগুলো এখানে উল্লেখ করে দিলে তাহলে বুঝে যাবে যে কোম্পানিতে আপনার অবদান কী কী ছিল। ওই কোম্পানিতে আপনার যদি এই অবদানগুলো থাকে তাহলে আপনি আমার কোম্পানিতে নতুন কোম্পানিতে আসলে অবশ্যই আরও ভালো কিছু অবদান রাখতে পারবেন। তো এক্সপিরিয়েন্সটা আমরা অবশ্যই এভাবে উল্লেখ করার চেষ্টা করব। সর্বশেষ আমরা রেফারেন্স দিব, যে কোম্পানিতে চাকরি করতে চাই সেই কোম্পানিতে যদি ভালো পজিশনে কেউ থাকে তাকে রেফারেন্স দেওয়ার চেষ্টা করব, যদি না থাকে আমাদের পরিচিত কাউকে রেফারেন্স দিব। রেফারেন্স আমরা দুইটা রাখবো, একটা হচ্ছে একাডেমিক রেফারেন্স, একটা হচ্ছে প্রফেশনাল রেফারেন্স। একাডেমিক রেফারেন্সে হচ্ছে আপনার একাডেমিক টিচারদের রাখতে পারেন, ফ্যাকাল্টি হেড, অ্যাসিস্ট্যান্ট টিচার, প্রফেসরকে রাখতে পারেন, ঠিক আছে। অবশ্যই তাকে বলে রাখবেন, কারণ কল দিয়ে তার আপনার সম্পর্কে জিজ্ঞাসা করে যাচ্ছি চিনে।
প্রফেশনাল রেফারেন্স হিসেবে কর্পোরেটে কেউ ভালো কোনো পজিশনে চাকরি করতেছে, ভালো কোনো অবস্থানে আছে, তাদেরকে রাখতে পারেন। তবে কেউ যদি রাজনীতি করে থাকেন, এখানে আমি রাজনীতিকে ছোটো করছি না, কখনোই রাজনীতিক কোনো ভাইকে রেফারেন্স দিবেন না। সেক্ষেত্রে প্রাইভেট কোম্পানিতে সাথে সাথে আপনার রিজুমি রিজেক্ট হবে, ঠিক আছে? কারণ আমরা ভাববো যে আপনি এখানে ক্ষমতা দেখাইতে আসছেন, প্রভাব দেখাইতে আসছেন, ঠিক আছে? তো প্রাইভেট কোম্পানিগুলো সাধারণত এইসব একদম পছন্দ করে না। তো একেবারে যদি আপনাদের কাছে প্রফেশনাল কোনো মানুষের সাথে সম্পর্ক না থাকে, একদম ইজি করে দিই, আপনার ক্লাবের প্রেসিডেন্টের সাথে আপনার সম্পর্কটা পার্সোনাল সম্পর্ক, ভাই ব্রাদার হলো, অফিসিয়ালভাবে এটা কিন্তু একটা প্রফেশনাল সম্পর্ক। তো আপনি এক্ষেত্রে যদি আপনার কাছে একদম যদি রেফারেন্স না থাকে, আপনি আপনার ক্লাবের প্রেসিডেন্ট, ক্লাবের অ্যাডভাইজার, ক্লাবের জিএস বা কোনো এক বড় ভাই ক্লাবের থ্রুতে বাইরে কোথাও চাকরি করতেছে বা অন্য কোনো জায়গায়, তাকে কিন্তু আপনি রেফারেন্স হিসেবে তার নামটা দিতে পারেন এবং সেখানে অবশ্যই তাকে আগে থেকে বলে রাখবেন। তো রেফারেন্সটা আমরা এভাবে দিতে পারি এবং রেফারেন্স তার নাম, মোবাইল নাম্বার, ইমেল এগুলো সহ উল্লেখ করবেন, তার ডেজিগনেশন সহ। তো এইটা হচ্ছে আমরা এভাবে জানলাম। তো রিজুমি কীভাবে দিতে হয় সেটাও আমরা জানছি কিছুক্ষণ আগে। তো আমরা কিছু রিজুমি দেখি। এইটা হচ্ছে ইনফোগ্রাফিক রিজুমি বলে, যেটা সাধারণত বিভিন্ন ডিজাইন করা থাকে। বাংলাদেশে এই রিজুমিগুলো আমরা এখনও খুব একটা প্রাধান্য দেই না। তার কারণটা হচ্ছে যে জেনারেল বাংলাদেশে দুই ধরনের জব আছে, এখন পর্যন্ত জবগুলোকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে জেনারেল টাইপের জব, একটা হচ্ছে স্কিল বেস জব। স্কিল বেস জব হচ্ছে আইটি বেস জবগুলোকে স্কিল বেস জব বলি, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন এগুলো। তো এই রিলেটেড যেহেতু স্কিল বেস, তো ওইগুলো স্কিলটাকে কারিশমা দেখানোর জন্য আমরা যেটা চাই যে ডিজাইন রিলেটেড রিজুমিগুলো। তো এটা হচ্ছে ইনফোগ্রাফিক রিজুমি। বাট জেনারেল জবের ক্ষেত্রে যারা রিক্রুটার থাকে তাদের এজ একটু বেশি থাকে, তারা এই রিজুমিগুলো পছন্দ করে না, তার কালারিং রিজুমি পছন্দ করে না। তো সেই ক্ষেত্রে আপনি এই রিজুমি ব্যবহার না করে নর্মাল রিজুমিগুলো ব্যবহার করলে ভালো। আমি কিছু রিজুমি স্যাম্পল দেখাবো আপনাদেরকে। আর এগুলো আমরা সাধারণত কমন মিস্টেক করি যে ফরম্যাট ঠিক রাখি না, বিভিন্ন ধরনের কালার ব্যবহার করি। রিজুমিতে একাধিক কালার ব্যবহার করা ঠিক না, সর্বোচ্চ দুইটা কালার ব্যবহার করা ঠিক আছে। একটা হচ্ছে কালো আর নীল, বা কালো আর সবুজ, কিন্তু কালো, লাল, নীল এরকম একাধিক কালার ব্যবহার করবেন না। আচ্ছা, তো রিজুমিতে কি কি থাকতে পারে সেটা আমি এখানে একটা স্যাম্পল দিছি, এটা আপনারা দেখে নেবেন। যেহেতু এখানে কেউ যদি হাইয়েস্টের জন্য চেষ্টা করেন, তাহলে আমি যেটা বলবো যে আপনি নিজে কীভাবে প্রস্তুত করতে পারেন, যে নিজের একটা আর্টিকেল লেখার চেষ্টা করেন, জার্নাল বের করার বা পাবলিকেশন বের করার চেষ্টা করেন, আপনার সাবজেক্ট রিলেটেড কোনো প্রজেক্ট করার চেষ্টা করেন, সাবজেক্ট রিলেটেড বা কোর্স রিলেটেড বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্ম, অর্গানাইজেশন থাকে, বিভিন্ন কোম্পানি থাকে, তাদের কাছ থেকে আপনি হচ্ছে জয়েন হন, ইন্টার্নশিপ করার চেষ্টা করেন, তাদের কাছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেন, টাকা ছাড়া টাকার বিনিময়ে জয়েন করেন, প্রয়োজন টাকা দিয়ে জয়েন করেন। বিভিন্ন কোম্পানি কিন্তু টাকা বিনিময়ে ট্রেনিং করায়, সেখানে ট্রেনিংগুলো করেন। আপনার সাবজেক্ট রিলেটেড যদি ইনফরমেশনগুলো বা বিষয়বস্তু না থাকে, আপনার রিজুমিতে কিন্তু সেখানে অ্যাড করতে হবে না। যেমন এখানে আপনার সাবজেক্ট রিলেটেড কোনো কোর্স যদি আলাদা থাকে, সেটা একটা করে রাখতে পারেন। সাবজেক্ট রিলেটেড কোনো একটা একাডেমিক কোয়ালিফিকেশন, অবশ্যই আপনার রেজাল্ট ভালো হতে হবে হায়ার স্টাডির জন্য। সাবজেক্ট রিলেটেড কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, সেটার জন্য যদি আপনি অ্যাওয়ার্ড পান, তাহলে আরও ভালো, সেই অ্যাওয়ার্ডগুলো উপস্থাপন করতে পারেন। আপনাদের সাবজেক্টের যে কী কী বিষয় শিখলেন, যেহেতু ফুড আর নিউট্রিশন অনেকগুলো মেজর সাবজেক্ট আছে, আপনার মেজর সাবজেক্ট কোনটা, কোন সাবজেক্টটা ভালো লাগে, সেই সাবজেক্টের উপর আপনি কোনো আর্টিকেল করছেন তৈরি করছেন কি না, কোনো থিসিস পেপার আছে কি না, কোনো প্রজেক্ট আছে কি না, সেই সাবজেক্ট রিলেটেড কোনো জার্নাল বের করছেন কি না, এগুলোর সাথে সবসময় সংযুক্ত থাকার চেষ্টা করেন। বা ফুড আর নিউট্রিশনের যদি কোনো প্ল্যাটফর্ম বা অর্গানাইজেশন থাকে, সেই অর্গানাইজেশনগুলো মেম্বারশিপ নেন, বা ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশন থাকলে সেই অর্গানাইজেশনের মেম্বারশিপ হন, সেই অর্গানাইজেশন কনফারেন্সগুলোতে জয়েন করেন। যেমন আমরা যারা কেমিস্ট্রি স্টুডেন্ট আছে, আমাদের ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে। আমাদের আমেরিকান কেমিক্যাল সোসাইটি আছে, যেটার মেম্বার আমি, ওখানে টাকা দিয়ে, ডলার দিয়ে মেম্বারশিপ নিতে হয়। রয়্যাল কেমিস্ট্রি আছে। তো এই যে যারা এই প্ল্যাটফর্মগুলো সাধারণত হচ্ছে মূলত কেমিস্ট্রির উপর ডিপেন্ড করে, বেস করে তৈরি করা। বাংলাদেশে কেমিস্ট্রির উপর বেস করে বিভিন্ন ধরনের মাস্কো ল্যাব আছে, তারপর হচ্ছে ক্যাম্প ফিউশন আছে, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে। তো এই প্ল্যাটফর্মগুলো মেম্বারশিপ আমার আছে, তো এই প্ল্যাটফর্মগুলোর সাথে সংযুক্ত থাকা উচিত যদি আমি আমার সাবজেক্ট রিলেটেড জব করতে চাই, সাবজেক্ট রিলেটেড হায়ার স্টাডির জন্য নিজেকে তৈরি করতে চাই। তো আপনারা আপনাদের সাবজেক্ট রিলেটেড হায়ার স্টাডির জন্য যদি তৈরি করতে চান, এই বিষয়গুলোর মাধ্যমে তৈরি করতে পারেন। আর চাকরিতে যেটা করতে চান, যে ইমেল, এগুলো তো সবারই আছে কমন বিষয়। একটা প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে বেটার, একাডেমিক কোয়ালিফিকেশন যত ভালো তত আপনাকে বেশি জাজমেন্ট করব। নিজেকে একটা ইন্টার্নশিপ অপরচুনিটি বা এক্সপিরিয়েন্স তৈরি করেন, কোথাও পার্ট টাইম জব করার চেষ্টা করেন, ভলেন্টিয়ার ওয়ার্কিং করার চেষ্টা করেন। যদি ভলেন্টিয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স না পান, একবার ইজি করে বলি, আমরা অনেকেই কখনো কখনো র্যাক ডে পালন করছি, র্যাক ডে দায়িত্ব ছিলাম, স্টুডেন্টরা ফ্রেশাররা যখন আসে ফ্রেশার রিসেপশনের দায়িত্ব ছিলাম,
কোনো একটা প্রোগ্রামে দায়িত্ব ছিলাম, সেখানে কিন্তু ভলেন্টিয়ার হিসেবে আপনারা ছিলেন। তো সেই ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্সগুলো সেখানে উল্লেখ করে দেন। ঠিক আছে, কোথাও পার্ট টাইম জব করার চেষ্টা করেন, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি থাকে সেটা উল্লেখ করবেন। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যে আপনার পড়াশোনার বাইরের রিলেটেড যে কোনো অ্যাক্টিভিটিস এক্সট্রা কারিকুলাম, আপনার ক্লাবিং করতেছেন এটাও কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, আপনি বিতর্ক করেন এটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, আপনি নাচ করতে পারেন, ভালো গান করতে পারেন, এটা আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, বা আপনি হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, এটা আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। তো এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি থাকে সেটা অবশ্যই আপনি উল্লেখ করে দিবেন রিজুমিতে। পাশাপাশি হচ্ছে যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস উল্লেখ করবেন। কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে পড়াশোনার সাথে রিলেটেড যেগুলো আছে সেগুলো হতে পারে আপনার থিসিস পেপার, জার্নাল বের করছেন, কোনো একটা পড়াশোনার সাথে রিলেটেড কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন, এগুলো আপনার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। কোনো স্পেশাল ট্রেনিং নিয়ে থাকলে, যেমন হচ্ছে আজকে একটা ট্রেনিং করতেছেন সিভির উপর, এই ট্রেনিংটা আপনি উল্লেখ করতে পারেন। যদি এরকম বড় বড় কোনো ট্রেনিং থাকে সেটা আপনি উল্লেখ করে দিতে পারেন যে এই ট্রেনিংগুলো আপনি পার্টিসিপেট করছেন, সার্টিফিকেশন আপনার কাছে আছে। ঠিক আছে, সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি উল্লেখ করতে পারেন। এটা দ্বারা বোঝাচ্ছি যে আপনার হিউমার সেন্সটা বোঝাচ্ছি, আপনি কতটা আপনার মানবিকতা, আপনার মতো কতটা কমন সেন্স আছে, আপনি কত উদার, এটা সাধারণত আমরা এইগুলোর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে থাকি। তো এগুলো আপনারা উল্লেখ করতে পারেন, যেমন আমরা কখনো কাউকে না কাউকে ব্লাড ডোনেশন করছি, এটা আপনার সিএসআর অ্যাক্টিভিটিস। কখনো না কখনো আমরা ঈদের সময় বিভিন্ন সময় মানুষকে ডোনেশন করে থাকি বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে, বা ঝড় বৃষ্টি যখন হয় মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য কাজ করে থাকি, এগুলো কিন্তু আপনার সিএসআর অ্যাক্টিভিটিস। তো এগুলো আপনি উল্লেখ করতে পারেন। কোথাও মেম্বারশিপ নেওয়া থাকলে সেটা উল্লেখ করতে পারেন, কম্পিউটার স্কিল যেগুলো আছে সেটা উল্লেখ করতে পারেন। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ রেফারেন্স, এই বিষয়গুলো সাধারণত একজন ফ্রেশার রিজুমিতে উল্লেখ থাকা প্রয়োজন। তো এটাই হচ্ছে মূল বিষয়। আমি এখানে কিছু রিজুমি দেখাই আপনাদেরকে আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। তো আমি ওনার রিজুমি তৈরি করছি, উনি আর আন্ডার গ্রাজুয়েট, উনি কেমিস্ট্রি স্টুডেন্ট ছিলেন। তো উনি ওনার ইনফরমেশন, বর্তমান লোকেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে পাশে হোয়াটসঅ্যাপ লিখে দিয়েছে, যার ফলে বোঝা যাচ্ছে এটাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে। ওনার ইমেল, ক্যারিয়ার অবজেক্টিভ, উনি কোন কোন টপিকে ট্রেনিং করছে সেটা উল্লেখ করে দিছি, কোথায় কোথায় কত সালে কোন তারিখে কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেনিং করছে এটা উল্লেখ করে দিছি। ওনার কাজের রিলেটেড কোনো কোর্স আছে, কোনো প্রফেশনাল কোর্স কমপ্লিট করছে ডিজিটাল মার্কেটিং হবে, সেটা আমি উল্লেখ করে দিচ্ছি। ওনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, উনি রবোসোকার বা রবোসাস্ট প্ল্যাটফর্মে ছিলেন, ক্যাম্প ফিশন প্ল্যাটফর্মে ছিলেন, তো ওইগুলো আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। এবং এই কোম্পানিগুলোর দেখেন, এই কোম্পানিগুলোর আমি ওয়েবসাইট, কোম্পানি সম্পর্কে ক্যাম্প ফিশন আমি তো নাও চিনতে পারি, কোম্পানি এইচআর তো ক্যাম্প ফিশনকে নাও চিনতে পারে, কোম্পানির এইচআর তো আপনার ফুড অ্যান্ড নিউট্রিশন ক্লাবকে নাও চিনতে পারে, এই ক্লাবটার কাজ কি নাও বুঝতে পারে। তো এখানে সংক্ষিপ্ত লিখে দিছি এই বিষয়টা। ঠিক আছে, তো কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস এগুলো সাধারণত লেখা আছে। তো রেফারেন্স লেখা আছে, দেখেন একাডেমিক, প্রফেশন, নাম্বার, ইমেল উল্লেখ করা। ঠিক আছে, তো দেন হচ্ছে এটা হচ্ছে আমার রিজুমি, এখানে আমি আমার ক্যারিয়ার অবজেক্টিভগুলো, সামারিগুলো সংক্ষিপ্ত আকারে লিখছি, আমার অ্যাচিভমেন্টগুলো, আমার জব এক্সপিরিয়েন্সগুলো এখানে উল্লেখ করছি। একটু জুম করলে ভালো করে বুঝতে পারবেন আমি কোন কোন কোম্পানিতে জব করছি এর আগে, সেটা উল্লেখ করছি, কোন পজিশনে ছিলাম, কত তারিখ থেকে কত তারিখ, এটা লোকেশন কোথায়। ঠিক আছে, পার্ট টাইম জব, ইভেন্ট অর্গানাইজ করছি আমি, কোন ইভেন্টে কী দায়িত্ব ছিল। তো